যে 4টা চ্যাপ্টার আছে ক্লাস হবে, সেই চ্যাপ্টার গুলো খুবই ইজি। বাগধারা, তারপরে ভিন্নার্থক শব্দ, এগুলো খুবই একদম ভয় পাওয়ার মতো কোনো চ্যাপ্টার নয়। আর গতকালকে ছিল শব্দ, পদ, বাকি ছিল, আর আজ আরেকটা ছিল বাক্য। ওই দুটো ইম্পর্টেন্ট, ওই দুটো আমি পড়াবো আজকে। তো ওরকম একটা মানসিক প্রিপারেশন নিয়ে আসবে এবং লাস্টে এরকম বলার চেষ্টা করবে না যে কখন ক্লাস শেষ হবে। তবে আশা করি আজকে ক্লাসটা ভালো লাগবে। যে আজকে আমাদের 4টা টপিক, যেটা আজকের টপিক ছিল, সেই 4টা টপিক আমরা 1 ঘন্টায় শেষ করব। তারপর আমি ব্রেক দেব। ব্রেকের পরে আমরা গতকাল যে 2টা চ্যাপ্টার আমাদের শেষ হয়নি, সেই চ্যাপ্টারটা একটু ডিটেইলে পড়বো, একটু বোঝার চেষ্টা করব। আমি বলেছিলাম যে ওই যে 2টা চ্যাপ্টার আমরা বাকি রেখেছিলাম, সেগুলো একটু বোঝার ব্যাপার আছে। আর যদি না বুঝতে পারি, শুধু ভাষা জ্ঞান নিয়ে আসলে মানে পরীক্ষা তো কোনো মতে পাশ করলেও করা যাবে, কিন্তু জীবন চলবে না। আর ব্যাকরণ এমন একটা জিনিস, যে জিনিসটা যে আজ শুধুমাত্র ক্লাস 7-এই কাজে লাগছে তা কিন্তু না। ব্যাকরণ কিন্তু প্রতি পদে পদে কাজে লাগে, তাই না? তো আমরা যেহেতু এটা লাগবেই, শিখতেই হবে, সুতরাং ভালো করেই শিখি, কারণ ফাউন্ডেশনটা এখনই তৈরি হবে। পরে দেখা যাবে একটা বয়সের পরে আর এখন যেরকম ফোকাস থাকে বা এখন যেরকম মেমোরি শার্প থাকে সেরকম থাকে না। সুতরাং আমি চেষ্টা করব এখনই একটু ডিটেইলি ভালো করে বোঝার। আবারও বলে নিচ্ছি, যেটা হচ্ছে যারা বুঝবে না বা বুঝতে পারছো না, যে জায়গাটা বোঝোনি সেই জায়গাটাই শুধু আমাকে বলবে যে ম্যাম আমি ওই জায়গাটা বুঝিনি। আলাদা করে যদি আমাকে ওই জায়গাটার কথা বলো, তাহলে আমি ওই জায়গাটাই আবার বোঝাবো। কেউ আছে সে বারবার বলতে থাকে ম্যাম বুঝি নাই, আবার বোঝান। এটা বললে আমি আসলে বুঝতে পারি না যে কোন জায়গা থেকে আমি শুরু করব বোঝানোটা। প্রথম থেকে বোঝানোটা তো সবসময় পসিবল হয় না। আর একসাথে যেহেতু অনেকগুলো টপিক আমরা আজকে কভার করার চেষ্টা করব, সুতরাং আমাদের সময় আজকে খুবই মূল্যবান। ওকে, তো আমরা 7:15-তে একটা ব্রেক দিব, 15 মিনিটের একটা ব্রেক। 7:15-র আগ পর্যন্ত আমরা 4টা চ্যাপ্টার পড়ানোর চেষ্টা করব। আর আবারও বলছি, যাদের সমস্যা থাকবে, বুঝবে না সে জায়গাটা, কোন জায়গাটা বুঝছো না সেটা আবার মানে আমাকে উল্লেখ করে দিবে। আর আরেকটা ব্যাপার, যে বারবার করে মেসেজ দিলে তোমার মেসেজটা আমি দেখবো তাই কিন্তু না। আমি চেষ্টা করি সবার মেসেজ পড়ার, কারণ আমি মানে বোঝার চেষ্টা করি কারো কোনো সমস্যা আছে কিনা। সুতরাং তুমি একবার যদি দাও, কমেন্টে যদি একটাই কমেন্ট করো, সেটাও আমি দেখবো। আমি কোনোটাই ইগনোর করছি না, আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার। সুতরাং বারবার যদি দাও, সেটা তোমারটা আগে দেখবো, এটা ভাবার কোনো কারণ নেই, আমি সবারটাই দেখি। ওকে, তাহলে চলে যাচ্ছে আমাদের। কারো কি কোনো কিছু বলার আছে? সবাই আমাকে চেনো, আমি তোমাদের বাংলা টিচার এবং আমি তোমাদের অনেক দিন ধরেই পড়াচ্ছি। আমার নাম মুনিরা আক্তার এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং শিক্ষকতার সাথে জড়িত আছি অনেক দিন ধরেই। তারপর নেক্সট, আজকে প্রথমেই শুরু করব বিরাম চিহ্ন দিয়ে শুরু করব। এই কারণে বিরাম চিহ্নটা একটা কি বলে এটাকে, চার্ট দিয়ে আমি বিরাম চিহ্নটাকে সুন্দর করে মানে ডিফাইন করতে পারবো। সেজন্য আমি আজকে শুরুটাই করছি বিরাম চিহ্ন দিয়ে, এবং আমি খুব মানে চেষ্টা করব যে ডিটেল পড়ানোর। তারপরও যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবে অবশ্যই। আচ্ছা, বিরাম চিহ্ন আমাদের কেন প্রয়োজন, মানে কেন এটাকে বিরাম চিহ্ন বলে, সেটা একটু বলে নেই, যদিও তোমরা জানো, তারপরে আমি আবার বলছি। সেটা হচ্ছে, যখন আমরা কথা বলতে শুরু করি, টানা কথা বললে হয়তো আমরা বুঝতে পারি না বা আমাদের দম থাকে না। আমাদের একটু মানে থেমে থেমে কথা বললে আমাদের বুঝতে সুবিধা, আমাদের কথা বলতে সুবিধা। যাকে বলছি সেও হয়তো বুঝতে পারবে, বা আমি যখন বলছি তখন আমারও হয়তো বলতে দম নিয়ে বলতে, একটু ভেবে বলতে সময় পাবো। দম নিয়ে বললে হয়তো ক্লিয়ার মানে কথাটাকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারবো। তো অনেক ক্ষেত্রেই আমাদের বিশ্রামের বা একটা সময়ের প্রয়োজন, সেই সময়ের নামই হচ্ছে বিরাম চিহ্ন। এখন আমরা তো অনেক রকমের কথাই বলি, বা আমরা পিকে সিনেমায় দেখেছিলাম, পিকে যারা দেখেছো, পিকে দেখেছো না, আমির খানের একটা সিনেমা। তো সেখানে তো আমির খান যখন পিকে হয়,
মানে আমির খানের ক্যারেক্টারটা তো পিকে, তা আমির খান বলে না যে ওদের গ্রহে বলার জন্য, কথা বলার জন্য এত এক্সপ্রেশনের দরকার পড়ে না। ওরা শুধু মানে ওদের এত কথা বলার প্রয়োজন পড়ে না, ওরা শুধু এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করে। যেমন আচ্ছা, যদি ছোট ছোট করে বলে আচ্ছা তাহলে একটা মিনিং, বড় করে যদি বলে আচ্ছা তাহলে অন্য একটা মিনিং। তো বিরাম চিহ্নেরও এই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি যদি কম থামো তাহলে একটা মিনিং, আর যদি বেশি থামো তাহলে একটা মিনিং। তো ব্যাপারটা হচ্ছে আমি বাক্যটা শেষ করছি নাকি বাক্যের ভেতরে ব্যবহার করছি। যদি বাক্যের ভেতরে ব্যবহার করি তাহলে হয়তো একরকম থামতে হবে, আর বাক্য যখন শেষ হয়ে যাবে সেক্ষেত্রে একরকম থামতে হবে। ব্যাপারটা হচ্ছে এইটা, এই চারটার ভিতরেই পুরো ব্যাপারটা আছে। হ্যাঁ, যেমন আমি যদি কমার ব্যাপারে বলি, প্রথমত হচ্ছে তিনটা বিরাম চিহ্ন হচ্ছে বাক্যের শেষে বসে। দাড়ি, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, আর এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এই তিনটা বাক্যের শেষে বসে। হ্যাঁ, আর কমা, সেমিকোলন, তারপর কোলন, কোলন ড্যাশ, উদ্ধরণ চিহ্ন, ড্যাশ, লোপ চিহ্ন, এগুলো হচ্ছে বাক্যের মধ্যে, হাইফেন, এগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তবে কমার সময় আমি সময় পাবো, মানে কমার জন্য থামতে হবে আমার এক বলতে যে সময় লাগে সেটুকু। আর সেমিকোলন কমার চাইতে বেশি সময় লাগবে। যখন আমার কোনো বাক্যে একটু কমার চাইতে বেশি সময় দিয়ে আমি বলবো, সেটার জন্য আমি সেমিকোলন ইউজ করব। বেসিক্যালি হচ্ছে আমি যখন 2-3টা বাক্য একসাথে বলি তখন হচ্ছে সেমিকোলনটা বেশি ব্যবহার করি আমরা। আর এটা হচ্ছে দাড়ি তো বলেছি যে বাক্য শেষ হওয়ার পর আমরা দাড়ি বসাই, এবং দাড়িতে সময় লাগে 1 সেকেন্ড। দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন, তিনটাই 1 সেকেন্ড সময় পাবো আমি। আর কোলন ড্যাশ, কোলন, এগুলো বাক্যের ভেতরে, এগুলো 1 সেকেন্ড করে সময় পাওয়া যাবে। উদ্ধরণ চিহ্নতে এক বলতে সময় যতটুকু লাগে। তারও যদি মনে হয় যে বুঝতে মানে মনে থাকবে না ম্যাম, একটা পরোটা চাট, এটা কিভাবে মনে থাকবে, কারণ কোশ্চেন আসবে এইভাবে যে উদ্ধরণ চিহ্নে কতটুকু সময় থামতে হয়। এই ধরনের এইভাবে কোশ্চেন যদি আসে তাহলে তোমাদের মনে হতে পারে ম্যাম আমি তো বুঝতে পারছি না কিভাবে এটা মনে রাখবো। তাহলে এটা মনে রাখার জন্য তুমি একটা ব্যাপার করো, দেখো এক বলতে যতটুকু সময় লাগে এটার জন্য শুধুমাত্র দুইটা দায়ী, একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। এই দুইটা শুধু এক বলতে যতটুকু সময় লাগে, 1 সেকেন্ড, যতগুলো 1 সেকেন্ড একসাথে মনে রাখো। তারপরে এক বলার দ্বিগুণ সময় শুধুমাত্র সেমিকোলনে, তাহলে সেমিকোলনটা ইজিলি মনে থাকবে। আর যেগুলো থামার প্রয়োজন নেই সেগুলোও কিন্তু মনে রাখতে হবে। বলতে পারে হাইফেন, হাইফেন দিয়ে বলবে যে এটাতে কতটুকু থামতে হয়, কিন্তু আসলে এটাতে থামতেই হয় না, ওখানে অপশন থাকবে একটা যে থামার প্রয়োজন নেই। সুতরাং তুমি না জানলে সেটা তুমি অপশনটা ঠিক করে দিতে পারবে না, তাই না? তো আমার ধারণা তোমাদের বিরাম চিহ্নের সমস্যা তেমন থাকার কথা না, বুঝতে পেরেছো? তাও যদি কারো সমস্যা থাকে একটু জানাও, আমি নেক্সট টপিকে যাব। আসমিয়া মিস ক্লাস, আচ্ছা, ব্যাকরণ অভিধান বলতে কি বোঝানো হয়েছে? ব্যাকরণ অভিধান তো পড়াচ্ছি না, অভিধান হচ্ছে ডিকশনারি। হ্যাঁ, ও ডিকশনারিতে যেমন অনেক শব্দ থাকে, অভিধানেও অনেক শব্দ থাকে। অভিধানে বাংলা শব্দ থাকে, ডিকশনারিতে ইংরেজি শব্দ থাকে, এটাই। মিস শব্দ গঠন আর বাক্যের উপর একটা ডিটেইল ক্লাস হ্যাঁ হ্যাঁ আজকে করাবো, তো বলেছি না 1 ঘন্টা 7:15 আগ পর্যন্ত আমি হচ্ছে আজকের টপিক গুলো করবো। 7:15 পরে আমরা ব্রেক দেব, ব্রেকের পরে হচ্ছে আমরা গতকাল যে দুটা মিস হয়ে গিয়েছে সেগুলো শেষ করব। আচ্ছা, ক্লিয়ার, সমস্যা নেই। ওকে, মাহিন বলছে নো প্রবলেম, ভেরি গুড। মেধা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি একটু পরে জয়েন করেছো মনে হচ্ছে। নো কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এরা ম্যাম আমাদের আগে ক্লাসগুলোতে আমাদের অল টাইম মিউট করে রাখা হতো, আপনি করবেন না। ঠিক আছে তাসনিমা, অল ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সট টপিকে যাই, সময় নষ্ট না করে নেক্সট টপিকে যাই। এরপরে হচ্ছে আমরা বানানে চলে এসেছি। বানান, এরপরে টপিকটা হচ্ছে আমাদের বানান। আচ্ছা, বানান কেন প্রয়োজন সেটা একটু বলে নিই, বা বানান কি জিনিস সেটা আমি একটু বলে নিই। ধরো আমার নাম মনিরা, হ্যাঁ,
তা আমি মনিরাটা লিখি MONIRA দিয়ে। তো অনেকেই মনিরা লেখে MA দিয়ে, তাই না? MANIRA দিয়ে এরকম লিখতে পারে। আবার অনেকে ইউ দিয়েও লেখে। এটা আমার ইচ্ছা, বা আমার বাবা মা যখন নাম রেখেছে তাদের ইচ্ছা হয়েছে, মানে এটা একান্তই ব্যক্তিগত। কিন্তু এই যে আমি চেয়ারকে চেয়ার বলি, টেবিলকে টেবিল বলি, গ্লাসকে গ্লাস বলি, এই বিষয়গুলো যদি এক একজন এক এক রকম করে লিখে বা এক একজন এক এক ধরনের করে উচ্চারণ করে, তখন বিষয়গুলো একটু গোজামিল হয়ে যাবে না? আমার নাম অন্যরকম হতেই পারে, আমার নামের বানান আমি আমার মতো করে করতেই পারি, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যে কমন জিনিসগুলো, সেগুলো তো যদি এক একজন এক এক ভাবে উচ্চারণ করে বা এক একজন এক এক ভাবে বানান লিখে, সেক্ষেত্রে সমস্যাটা আমি তোমাকে বলি। ধরো আমি একটা কবিতা লিখছি, সে কবিতাতে আমি হয়তো লজ্জাবতী গাছ নিয়ে লিখছি, হ্যাঁ? তো এখন আমি লজ্জাবতী গাছ মানে ফুলটা নিয়ে লিখলাম একটা কবিতা। এখন অন্য আরেকজন কবি এসে বলছেন যে আপনার তো বানান হয় নাই, আরেকজন বলছে না এই বানানটাই ঠিক আছে। তাহলে কি হলো? একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল, একটা গোলযোগের সৃষ্টি হয়ে গেল, বানান নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল। কারণ এখানে নির্দিষ্ট যদি নিয়ম না থাকে, তাহলে তো সবাই বলবে আমারটা রাইট, ও বলবে আমারটা রাইট, এও বলবে আমারটা রাইট, তাহলে রাইট কোনটা? তখন বাংলা একাডেমি তখন চিন্তা করলো যে না, এই এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। তখন তারা একটা স্ট্যান্ডার্ড নিয়ম বানানোর চেষ্টা করেছে, সেখান থেকেই বানানের উৎপত্তি। এবং এই জন্যই আমাদের বানান প্রয়োজন, যে প্রত্যেক ভাষার ক্ষেত্রে একটি সুনির্ধারিত এবং সুশৃঙ্খল বানান পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সব ভাষারই আছে। না হলে এক একজন এক এক মানে এক এক ভাবে উচ্চারণ করবে, এক এক ভাবে লিখবে, তখন গোলযোগ তৈরি হবে ব্যাপারটা। আর ভাষার তখন যে একটা সুশৃঙ্খলতা, সেটা ভন্ডুল হয়ে যাবে। হ্যাঁ, যখন এক একজন এক এক জায়গায় এক এক রকম কনফিউশনে থাকবে, তখন আসলে ভাষাটা আর চলবে না। ভাষা তখন আর চলবে না, তখন ভাষাটা স্থবির হয়ে যাবে। ঠিক আছে? শব্দগুলো আর চলবে না, শব্দগুলো বলবে যে তোমার শব্দ। কয়েকদিন আগে মনে আছে কিনা জানি না, বাংলা একাডেমি করেছিল ঈদ বানান, আগে আমরা দীর্ঘ দিয়ে লিখতাম, তার বাংলা একাডেমি করেছে কি রস্বই দিয়ে ঈদ বানান করার চেষ্টা করেছিল, কিন্তু অনেকেই সেটা একসেপ্ট করে নাই, তাই না? মানে আমরা সব সময় ঈদ বানানটা করেছিলাম দীর্ঘই দিয়ে, দীর্ঘই দ। কিন্তু বাংলা একাডেমি যখন সবকিছু সংক্ষিপ্ত করার চেষ্টা করছিল এবং সংক্ষিপ্ত করার পরে রস্বই দিয়ে লেখার চেষ্টা করেছিল, অনেকেই একসেপ্ট করে নাই। কিন্তু এটা আমি উদাহরণ হিসেবে বলছি না, আমি বলছি যে এই যে আমাদের মানটা ঈদ বানান ওইভাবেই ছিল, ওটাই আমাদের একসেপ্ট করা উচিত। কারণ ভাষাটা আসলে আমাদের, ভাষাটা আমরা বলবো, আমরা যেটা একসেপ্ট করবো সেটাই তো বলবো, তাই না? যাই হোক, এখান থেকে বর্ণ বা স্বরধ্বনির লিখিত রূপ দেওয়ায় প্রক্রিয়াকে বানান বলা হয়। মানে আমি আমার উচ্চারণটাকে, যেমন আমি ক বলছি, তখন আমি সেটা সি দিয়ে বলবো না কে দিয়ে বলবো, এই যে এই জিনিসটাকে ডিফাইন করছি, সেটাকেই বলছে বানান। বানানকে ব্যাকরণের বিষয় হিসেবে গণ্য করা হয় এবং বানানের ভুল বা ধারাবাহিকতার অভাব দূর করাই বানানের মূল লক্ষ্য। মানে আমার যেন বানান ভুল না হয়, আমি যেন একটা শব্দকে ওই শব্দটা কিভাবে লিখবো সেটা যেন আমার সেট থাকে, সেটা যেন আমি যেভাবে লিখি আরেকজনও সেভাবে লেখে, আরেকজনও সেভাবে লেখে, এটা যেন আর মানে নষ্ট না হয়। ঠিক আছে? এটাকেই ডিফাইন করার জন্য বানান প্রয়োজন। ওকে, তারপরে দেখো, এবার তোমাদের বইয়ে আছে বানানের মধ্যে নত শত বিধান। বানানের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু তোমাদের বইয়ে রেখেছে বা নত শত বিধান। নত শত বিধানটাকে আমরা যখন পড়েছিলাম তখন এটা আলাদা চ্যাপ্টার হিসেবেই পড়েছিলাম, কিন্তু তোমাদের বইয়ে আবার নত শত বিধান হচ্ছে বানানের ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে। তো যাই হোক, ব্যাপারটা একই, আলাদা থাকুক আর একসাথে থাকুক, ব্যাপারটা তো আমাদের বানানের উপরেই, বানানের ভেতরের মধ্যেই পড়ে। তো নত শত বিধানের প্রথম শর্ত হচ্ছে, তোমার যে শব্দটাকে আমরা নত শত বিধানের মধ্যে রাখবো সেটা হচ্ছে অবশ্যই তৎসম হতে হবে, তৎসম বা সংস্কৃত হতে হবে। সংস্কৃত বা তৎসম ছাড়া নত শত বিধান কার্যকর হয় না। নত শত বিধানের যে নিয়মগুলো আছে সেগুলো কখনোই কার্যকর হবে না যদি শব্দটা তোমার তৎসম না হয়। সেটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে, কিন্তু তৎসম হতে হবে।
হ্যাঁ, দেশি বিদেশি হলে হবে না। ওকে, তারপরে বলেছে যে শতবিধান কি, তো আমি বুঝাই যদি শতবিধান কি বোঝানোর দরকার পড়ে। শতবিধান মানে হচ্ছে মূর্ধন্য স ব্যবহারের নিয়ম, কোথায় মূর্ধন্য স হবে, কোথায় দন্ত স হবে, এই যে এটা আলাদা করে আমি একটা নিয়মের মধ্যে ফেলে দিয়েছি, সেটাকেই বলবো শতবিধান। এখানে সংজ্ঞা হিসেবে এখানে রাখা হয়েছে যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে দন্ত স এর পরিবর্তে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়ম বোঝায়, তাকেই বলে শতবিধান। যেটা আমি বলেছি, কোথায় মূর্ধন্য স হবে, কোথায় দন্ত স হবে, এটা মানে এক্সাক্ট ডিফাইন করে দেওয়া, এবং এটা অবশ্যই সংস্কৃত শব্দের জন্য, অন্যান্য শব্দের জন্য নয়। আচ্ছা, শতবিধানের নিয়মের জন্য প্রথমেই আছে যদি আমি অ আ ভিন্ন কোন স্বরধ্বনি থাকে, অ আ ভিন্ন কোন স্বরধ্বনি থাকে কিসের পরে, মানে অ আর ভিন্ন স্বরধ্বনি কি কি আছে, রস্বই আছে, রস্যও আছে, দীর্ঘই আছে, তারপরে দীর্ঘ আছে, ও আছে, এ আছে, তাই না? এগুলোর পরে দন্ত স সময় সবসময় মূর্ধন্য স হয়। যেমন পরিষ্কার, আমি একটু দিয়ে দেখালে বোধহয় তোমরা বুঝবে। যেমন এখানে একটু লিখি, পরিযোগকার, হ্যাঁ, তাহলে এই যে পরি, এখানে কি রস্যই আছে, একটা আছে না, পরি বলেছে যদি অ আ না থাকে, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তাহলে দন্ত স এর পরিবর্তে মূর্ধন্য স হয়, তাহলে এটা হয়ে যাবে পরিষ্কার। তাহলে এই যে শটা হলো, এই শটা মূর্ধন্য স হলো, ঠিক আছে, কারণ এখানে রস্যই হয়েছে। আবার এই একই একই ব্যাপার যখন আমি স্বরেও স্বরে রাখি, তখন দেখো কি হয়, পুরো পুর যোগকার, এখন কিন্তু রস্যই নাই, এখন কি আছে, স্বরেও আছে, র এর পরে একটা স্বরেও আছে, তখন কি হবে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখান স্বরে আছে সেজন্য আর মূর্ধন্য স হলো না, হলো দন্তস্ব, ঠিক আছে? এই গেল আমাদের শতবিধানের প্রথম নিয়ম। তারপরে দেখো নতবিধানের নিয়মাবলী। নতবিধান, শতবিধান তো বুঝতে পারলাম, নতবিধানের নিয়মাবলী হচ্ছে, আমরা মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে একটা কনফিউশনে সবসময় থাকি, তা আমাদের নতবিধান হচ্ছে কোথায় মূর্ধন্য বসবে, কোথায় কোথায় দন্তন্য বসবে, সেটা একটু ডিফাইন করে দেয়, অবশ্যই সংস্কৃত শব্দে। সংস্কৃত শব্দ ছাড়া বা তৎসম শব্দ ছাড়া অন্য শব্দে কিন্তু এই ব্যাপারগুলো থাকে না। অন্য শব্দ, সংস্কৃত শব্দ ছাড়া বাকি সবগুলোতে দন্তান্নই বসে, বেশিরভাগ গুলোতেই। আচ্ছা, নতবিধানের প্রথম নিয়ম হচ্ছে তৎসম শব্দে ট বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত দন্তান্ন পরিবর্তিত হয়ে মূর্ধন্য হয়। খুবই ইম্পর্টেন্ট একটা, দেখো যারা গতকাল ক্লাস করেছো তারা জানো গতকালকে আমরা কত ইম্পর্টেন্ট একটা ক্লাস করেছিলাম, বর্গ পড়েছিলাম, তাই না? ক বর্গ, ত বর্গ, ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ, প বর্গ, তাই না? এখন ট বর্গীয় মানে কি কি আছে সে বর্গটাতে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, হ্যাঁ, এই বর্গে ছিল ট বর্গীয় বর্ণের, এই বর্গের পূর্বে যদি দন্তান্ন থাকে তাহলে কি হবে, মূর্ধন্য হয়ে যাবে। যেমন আমি যদি ঘন্টা লিখি, এখানে কি বসাবো, নতবিধানের নিয়ম অনুযায়ী মূর্ধন্য বসাবো, তাই না? দেখো আমি মাত্রা দেই নাই, কিভাবে বুঝবো এটা মূর্ধন্য না দন্তান্ন? মূর্ধন্যতে মাত্রা থাকে না, মূর্ধন্যতে মাত্রা থাকে না, অর্ধমাত্রা, আর দন্তান্নতে পূর্ণ মাত্রা, ঠিক আছে? তো ট বর্গীয় বর্ণের পূর্বে কি এসছে,
মূর্ধন্য এসছে, ঠিক আছে। তারপর 2 নাম্বার, রি, র, মূর্ধন্য স, এই 3টি বর্ণের পরে রিকার, রেফ, র ফলা, ক্ষিয়র পরে সবসময় মূর্ধন্য হয়। এখানে দেওয়া আছে ঋণ, কারণ, দেখো রি পরে মূর্ধন্য হয়েছে এবং এটা একটা তৎসম শব্দ। কারণ, কারণের র আছে, র এর পরে মূর্ধন্য হয়েছে। উষ্ণ, মূর্ধন্য স আছে, তারপরে মূর্ধন্য হয়েছে। পাষাণ, মূর্ধন্য স হয়েছে, মূর্ধন্য স আছে এজন্য মূর্ধন্য হয়েছে। ক্ষিউ আছে এজন্য মূর্ধন্য হয়েছে, ঠিক আছে। প্র, পরি, পূর্ব, অপর এগুলোর পরে যদি অন্য থাকে, সরি এটা এখানে অন্য হবে, অন্য থাকে, তাহলে এই অন্য শব্দে দন্তান্ন পরিবর্তিত হয়ে কি হবে, মূর্ধন্য হবে। যেমন পূর্বাহ্ন, রেফ আছে তাই না, পূর্বাহ্ন, এটা কি হয়েছে মূর্ধন্য? মূর্ধন্য হয় নাই। মূর্ধন্য যদি থাকে হয়ের সাথে নিচে বসবে, পূর্বাহ্ন। নিচে বসবে, হ্যাঁ। আর দন্তান্ন সবসময় এরকম হবে, দন্তান্ন এরকম হবে, মূর্ধন্য সবসময় নিচে থাকবে, মনে রাখবে। এখানে রেফ আছে সেজন্য এখানে মূর্ধন্য হয়েছে, ঠিক আছে। এটুকু কি ক্লিয়ার? একটু কমেন্ট নিয়ে নেই, অনেকক্ষণ কমেন্ট নিচ্ছি না। তৎসম, তৎসম মানে হচ্ছে সংস্কৃত। ক্লিয়ার? আচ্ছা, সাবিনা বলছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মেধা, আমার এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না ম্যাম, আপনি? হ্যাঁ হ্যাঁ, বিরাম চিহ্ন পড়েছি, বিরাম চিহ্নের একটা চার্ট পড়িয়েছি, চার্টে সবকিছু ছিল, ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, রেকর্ড ক্লাস দেখে নিও। MFIT কি নাম ও তোমার? এটা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তামিম ম্যাম, আমি মাত্র আসলাম, ভেরি লেট। মাফতা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? এত দেরি করো কেন? মিস অনেকে ইমোজি দিচ্ছে এন্ড এটা মনোযোগ নষ্ট করছে। মেহেকেন মাহিন ইসলাম আইডি থেকে অনেক ইমোজি আসছে। আচ্ছা, এই তোমরা ইমোজি দিও না, যারা ইমোজি দিচ্ছ। আমি তো মানে মনোযোগ দিয়ে বোর্ডে ক্লাস করাচ্ছি, দেখতে পাচ্ছি না। ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেক, তুমি কেমন আছো? গৌরব, আহা, গৌরব লেট। সিরাজুমনিরা বুঝেছে, আচ্ছা। তাসমিয়া, অল ক্লিয়ার। মুনমুন, অল ক্লিয়ার, ওকে। মন, নত শতবিধান কি? নত বিধান হচ্ছে কোথায় মূর্ধন্য বসবে, কোথায় দন্তান্ন বসবে, সেটার একটা নিয়ম। আর শতবিধান হচ্ছে কোথায় মূর্ধন্য স বসবে, কোথায় দন্ত স বসবে, সেটার একটা নিয়ম। হ্যাঁ মাহিন, নো প্রবলেম। মাহিন তুমি ইমোজি দিও না। জি ম্যাম, বুঝতে পেরেছে। নুসরাত বুঝতে পেরেছে। আর কেউ? মেধা ম্যাম, একটু বলবেন এটা কি টপিক? আমি ছিলাম না তখন। ম্যাম একটু বলবেন এটা কি, কোন টপিক? বিরাম চিহ্ন? হ্যাঁ অবশ্যই বলবো, বলবো না কেন। কি পড়াচ্ছেন? আচ্ছা গৌরব আর মেধা ছিল না, সুতরাং তাদের জন্য আবার একটু বলছি। আমি বিরাম চিহ্ন পড়িয়েছি, বিরাম চিহ্নতে কোথায় কোনটুকু কতটুকু সময় বিরতি থাকতে হয় সেটা একটু বলেছিলাম। যেমন কমার সময় এক বলতে যতটুকু সময় লাগে সেটা বলেছি, সেমিকোলনে তার দ্বিগুণ সময় লাগে সেটা বলেছি। আর শব্দের শেষে দাঁড়ি, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক এটা শব্দের শেষে বসে, আর বাকিগুলো শব্দের মাঝখানে বসে। আর আরেকটা ব্যাপার মনে হয় বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কমা বুঝবে কোথাও যদি কেউ অ্যাড্রেস লিখো, অ্যাড্রেসের মাঝখানে মানে বাক্যের মধ্যে অ্যাড্রেস থাকলে অ্যাড্রেসের মাঝখানে মাঝখানে কমা বুঝবে। কাউকে সম্বোধন করলে এই নিপা এটা যদি বলি তারপর থামে, তাই না? সম্বোধন করার পরে কমা বসবে। সেমিকোলন বসবে যখন কমার থেকে বেশি সময় প্রয়োজন হবে, তখন আমরা সেমিকোলন বসাই। তার আশ্চর্য চিহ্ন কখন বসে? যখন আমরা আশ্চর্য হই না, বিস্ময় প্রকাশ করে, তখন আমরা বিস্ময় প্রকাশ করলে এই চিহ্নটা বসবে। এবং প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার না করলে ওই বাক্যটা কিন্তু ভুল, আগেই বলে নিচ্ছি। হ্যাঁ,
আর হাইফেনে থামার প্রয়োজন নেই, সেগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেন এমন ভাবে আসবে যে কোনটাতে মানে কোনটাতে কতটুকু থামা প্রয়োজন, কোনটার কতটুকু বিরতি প্রয়োজন, এরকম কোশ্চেন আসে। এটা যে বিরতি প্রয়োজন নেই বা থামার প্রয়োজন নেই, এটা না জানলে আনসার করতে পারবে না। সুতরাং এটা একটু মনে রাখবে। আশা করি যারা আমাদের জয়েন করেছো তাদের ক্লিয়ার হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু হয়েছে, আমি আবার রিপিট করেছি, হয়েছে কিনা একটু দেখে নাও। সবই গুরুত্বপূর্ণ আসলে। বানান বলেছি, শতবিধান বলেছি, নতবিধান বলেছি। আচ্ছা, শতবিধানের আরো কয়েকটি মানে আছে, কি বলে, নিয়ম বাকি পড়ে গিয়েছে। সেটা হচ্ছে রেফের পরে দন্তস্বর পরিবর্তে মূর্ধন্য ষ হয় অবশ্যই তৎসম বা সংস্কৃত শব্দে। রেফের পরে যেমন ঋষি, ঋষি, হ্যাঁ, যেমন ঋষি, এটা কিন্তু আবার ঋষি হবে না, এটা কিন্তু ঋষি দন্তাস হয় না, মূর্ধন্য ষ হয়। তো বলেছে রেফ বা রি বা বয়শূন্যর পরে মূর্ধন্য ষ হয়। ট ঠয়ের পূর্বে যুক্ত দন্তস্ব পরিবর্তিত হয়ে মূর্ধন্য ষ হয়। ট ঠয়ের পূর্বে যদি বসে তখনও মূর্ধন্য ষ হবে, অবশ্যই তৎসম শব্দে। সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পর ক খ প ফ এর যে কোনো একটি থাকলে বিসর্গ স্থানে কি হয়, মূর্ধন্য ষ। একটু আগে বলেছিলাম যে আবিষ্কার, আবিষ্কার বলেছিলাম, আবি যোগ কার। একটু আগে বলেছিলাম যে অভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে হয় মূর্ধন্য ষ হয়। আর একই উদাহরণ দিয়ে আমি আরেকটা নিয়ম পড়াচ্ছি, যে ইকার বা উকারের পরে যদি ক থাকে, দেখো এখানে ক আছে, ক খ প ফ থাকে, তাহলে এটা কি হবে, আবিষ্কার, তাই না, আবিষ্কার। ওকে, আশা করি তোমাদের যারা মানে শেষ ক্লিয়ার হয়েছে। নেক্সটে যাচ্ছি। আচ্ছা, একটা মিনিট, মনে হয় একটু উল্টো পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমি পড়াবো হচ্ছে শব্দার্থ। আমাদের বানান শেষ। আমি সব চেষ্টা করছি সবগুলোই একটু একটু করে টাচ করে যাওয়ার জন্য, এবং মূল যে বক্তব্য বা বেসিক সেটা ক্লিয়ার করার জন্য। এখন হচ্ছে আমরা শব্দার্থ পড়বো। তোমাদের বইয়ে যে শব্দার্থ আছে, শব্দার্থের মধ্যে অনেক কিছু আছে, শব্দার্থ বলা আছে, তাই না, শব্দার্থ। শব্দার্থে এটা একটা সন্ধি হয়েছে, হ্যাঁ, ব্যাপারটা হবে শব্দ যোগ অর্থ, এই দুইটা মিলে হয়েছে শব্দার্থ। হ্যাঁ, তাহলে শব্দ আর অর্থ, শব্দ আর অর্থ কি কি থাকে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ থাকে, তাই না, সিনোনিম যেটা, বিপরীত শব্দ থাকে, তারপরে এক কথায় প্রকাশ থাকে। সবগুলোই তো অর্থ প্রকাশ করে, তাই না, সবই তো শব্দেরই অর্থ, সবগুলোই এর মধ্যে থাকে। বাগধারা, এটাও তো একটা শব্দই, অনেক বড় একটা বাক্যকে এক শব্দে তৈরি মানে বলা, সেটাকে বলে এক কথায় প্রকাশ। তো সবগুলোই শব্দার্থের আন্ডারেই পড়ে। তো এখন বলেছে বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যা বাক্যে ব্যবহৃত হওয়ার সময় বিশেষিত অর্থে ভিন্ন ভিন্ন ভাব বা অর্থ প্রকাশ করে থাকে। লেখার ক্ষেত্রে বক্তার বক্তব্যকে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য এই ভিন্নার্থক শব্দের ব্যবহার সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য। যেমন অনেক শব্দ আছে বাক্যে ব্যবহৃত হওয়ার সময় বিশেষিত হওয়ার সময় মানে কি বলে, বিশেষিত অর্থে ভিন্ন ভিন্ন ভাব বা অর্থ প্রকাশ করে। যেমন ইংরেজিতে আমরা একই শব্দ একই শব্দ আমরা যদি বলি এই ডানে যাও ডানে যাও, তখন আমি কি বলি, ডান দিকে যেতে বলেছি। তারপরে আবার যদি বলি তোমার ডান জিনিস ভালো না, মানে তোমার খাওয়া হয় না, তোমার ডান জিনিস ভালো, তখন আমি হাত বোঝাচ্ছি। আমি একই ডান দিয়ে একবার দিক বোঝাই, একই ডান দিয়ে আবার হাত বোঝাই, একই শব্দ একই শব্দ আমি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেছি, এটাকেই বলা হচ্ছে ভিন্নার্থক শব্দ। হ্যাঁ,
এই ভিন্নার্থক শব্দ ব্যবহার সম্পর্কে তোমাদের একটা লিস্ট আছে, সেই লিস্টটা তোমরা পড়ে নিও, ওখান থেকেই আমাদের অবজেক্টিভ আসবে। ঠিক আছে, তারপরে দেখো এই অংশে এমন কিছু শব্দের তালিকা দেওয়া আছে যেটা তোমাদের বইয়ে আছে, একই বানানের হওয়া সত্ত্বেও এটা আমাদের পরিণত। যেমন এখানে অঙ্গ শব্দটি গণিতে, সরি অঙ্গ না, অঙ্ক, অঙ্ক অঙ্ক হবে এরকম, অঙ্ক শব্দটা হচ্ছে কাটা। আবার নাটকের ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে হবে অংশ বিশেষ। বলি না যে প্রথম অঙ্ক বা সিনের নাম দিলে আমরা বলি যে প্রথম ফার্স্ট সিন না বলে আমরা অঙ্ক বলি, মানে এখন তো সিন হিসেবেই মানে ব্যাপারটা বলি, কিন্তু আমরা যখন প্রকৃত নাটক পড়ি বাংলা নাটকে আমরা অঙ্ক হিসেবে সেটাকে ডিফাইন করি, যে এটাকে বলে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, মানে হচ্ছে ফার্স্ট সিন, সেকেন্ড সিন, থার্ড সিন। যখন শুটিং করে তখন এভাবেই মানে আলাদা আলাদা করে সিন বাই সিন শুটিং করে। তো বা আমরা যখন মঞ্চ নাটক দেখি একটা পরে একটা সিন ক্রমান্বয়ে আসে, সুতরাং ফার্স্ট সিন, সেকেন্ড সিন, থার্ড সিন, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক নাটকের ক্ষেত্রে। সেই জন্য বলেছে অংশ বিশেষ। অংশ বিশেষ মানে ছোট 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 করে পুরো নাটকটা তো একসাথে উপস্থাপন করতে পারবে না, এই জন্য ছোট ছোট করে সিন বাই সিন ভাগ করে এই অংশ বিশেষ গুলো দেখানো হয়। আর অঙ্কের ক্ষেত্রে আমরা বলি অঙ্ক কাটা হিসেবে চিন্তা করি। কাটা মানে হচ্ছে আমরা কাটি, মানে কি বলে এটাকে, ওই কাটা না, গলার কাটাও না, মাছের কাটাও না। এখানে দেখো একই শব্দ, দুই রকম অর্থ। এক কাটা হচ্ছে মাছের কাটা, আরেকটা হচ্ছে গলার কাটা, আবার আরেকটা হচ্ছে কেটে কেটে কাটাকুটি খেলা, তাই না? একই শব্দ কতগুলো অর্থে প্রকাশ করছি আমরা। এটাকেও কিন্তু আমরা মানে উদাহরণ হিসেবে নিতে পারি যে এই কাটা ব্যাপারটাও কতগুলো অর্থে আমরা প্রকাশ করছি। হ্যাঁ, তারপর দেখো রেখাপাতের ক্ষেত্রে সাদা কাগজে দাগ দেওয়া অর্থে ব্যবহার করা হয়। মানে সাদা কাগজে যে কাটাকাটি করি, যে যেভাবে যে কাটলাম, যে এটাকে কাটলাম, এটা হয় নাই, এটা কাটলাম, এটা হচ্ছে একটা কাটা। ঠিক আছে, আবার অর্থ শব্দটি, এই যে অর্থ ব্যাপারটা, একটা হচ্ছে বলছে শব্দের অর্থ বলো, মিনিং। আবার অর্থ বলতেছি ওর না অর্থ সম্পদ কিছু নাই, একদম ফকির। এইখানে অর্থ কি? টাকা পয়সা। একই শব্দ কিন্তু আমরা ভিন্ন ভিন্ন বাক্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করছি। এখনো আবার অর্থই বলছি, এই অর্থ মানে কিন্তু মিনিং। হ্যাঁ, বুঝে নিতে হবে কোন বাক্যে কি ব্যবহার করছি। তো আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের হাতে কি সময় আছে? 6:39 বাজে। আমরা আবার এমসিকিউ করব, আজকে আমি অনেক কিছু করব। আচ্ছা, এরপরে আছে শব্দার্থের মধ্যে আরেকটা পার্ট, সেটা হচ্ছে বিপরীত শব্দ। শব্দার্থের মধ্যে আরেকটা পার্ট কেন? এটাও শব্দ নিয়েই কাজ করে, তাই না? শব্দ এবং শব্দের অর্থ নিয়েই কাজ করে। এবং বিপরীত শব্দকে ইংরেজিতে বলে অ্যান্টোনিম, যেটা মানে খুবই কমন। এবং অ্যান্টোনিম বা বিপরীত শব্দ প্রত্যেক ভাষায় আছে, আমরা প্রায় প্রায় ব্যবহার করি, সুতরাং খুবই ইম্পর্টেন্ট। বিপরীত শব্দের একটা লিস্ট তোমাদের বইয়ে আছে। ভিন্নার্থক, প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এবং বিপরীত শব্দ দুটো, মানে সবগুলোরই একটা বড় লিস্ট আছে। তো লিস্টটা আমি আর এখানে আনলাম না, বা তোমাদের ওটা বোঝানোর কিছু নাই। তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে উল্লেখ করো, যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা সেটা আমি বুঝিয়ে দেবো। কিন্তু যেহেতু আমি রিভিশন ক্লাসে আছি, সেহেতু আমি সবকিছু থেকেই বেসিকে একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। যাই হোক, সেটা হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে আমি যেটা বলবো তার উল্টাটা, বা যে কোনো কিছুর উল্টাকেই বিপরীত বলে। হ্যাঁ, তো বিপরীতার্থক শব্দ, তার্থক শব্দ হলো মানে অর্থক আর কি, বিপরীত যোগ অর্থক, এই দুটাকে মিলে হচ্ছে বিপরীতার্থক শব্দ। হলো সেই শব্দ যা প্রদত্ত শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ বা উল্টা প্রকাশ করে। গুরুত্ব হচ্ছে মনের ভাব ও অর্থের সুস্পষ্ট পরিবর্তন দেখানোর জন্যই, মানে সুস্পষ্ট পরিবর্তন বা আমার মনের ভাবটা বলার জন্য। আমি বলতে চাচ্ছি বড়, তুমি বলছো ছোট ছোট ছোট, আমি বলতে চাচ্ছি বড়। এখন আমি যদি এটা মানে নাই জানি যে ছোটর বিপরীত বড়, তাহলে আমি কিভাবে বলবো, তাই না? আমি বলতে চাচ্ছি আকাশ, তুমি বলতে চাচ্ছ পাতাল। এখন আমি বারবার বোঝাতে চাচ্ছি আকাশ আকাশ আকাশ, তুমি বলছো না পাতাল পাতাল পাতাল, তাহলে আমার প্রয়োজন আছে বিপরীত শব্দের। আচ্ছা,
আলোচনা, আচ্ছা এই শব্দে হচ্ছে দেখো অনেকগুলো দেয়া আছে, তার মধ্যে অল্প, অধিক, আদি, অন্ত, কৃত্রিম, স্বাভাবিক, ছোট, বড়, আসল, নকল, কালো, সাদা, উপর, নিচ, ছোট, মানে আর কি কি আছে, ধনী, গরিব, এই সব মানে তোমাদের বইয়ে আছে, আমি কয়েকটা বললাম যাতে তোমরা বুঝতে পারো। এটুক পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? দেখি তো। মেহেক, থ্যাংক ইউ মেহেক। নুসরাত ম্যাম ক্লিয়ার, ওকে। অনিরুদ্ধ, মিস আমার নিকনেম ঋষি, ওকে। অনিরুদ্ধ নিকনেম দিয়ে পরে কথা বলবো, আগে বলো বুঝতে পেরেছো কিনা। ডান দিকে বই রাখা, আচ্ছা ক্লিয়ার। সোহা, ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? তাসমিয়া ম্যাম আমার এখানে 5 মিনিটের জন্য ইংলিশে চলে গিয়েছিল তাই সরি, আচ্ছা ঠিক আছে। মিথিলা, আচ্ছা থ্যাংক ইউ। তার মানে তোমাদের কোনো সমস্যা নাই? নো মিস, অল ক্লিয়ার, ওকে। তাহলে পরেরটাতে যাচ্ছি, হ্যাঁ ম্যাম ক্লিয়ার, ওকে। নেক্সট। আচ্ছা, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা, এরকম তোমাদের বইয়ে আছে অলরেডি, আমি তারপরে একটুখানি রেখেছি বলতে, ওই যে সেই শব্দগুলো যাদের উচ্চারণ প্রায় একই রকম কিন্তু তাদের বানানো অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন। আমি প্রায় প্রায় একই মানে উদাহরণটা দেই, সেটা হচ্ছে আমরা যখন ইংরেজিতে বলি এটা বলি আর এটা বলি, তখন কি বলি, দুটোরই উচ্চারণ সেম, এটাও রাইট এটাও রাইট, কিন্তু বানান আলাদা, তাই না? বানানো আলাদা, অর্থও আলাদা। বাংলাও ওরকম আছে, অনেক আছে যেগুলোর উচ্চারণ সেম, বলেছে ও সমুচ্চারিত, সমুচ্চারিত ব্যাপারটাই হলো সমান উচ্চারিত, সমান যোগ উচ্চারিত, এটাকে যখন সন্ধি করি তখন হয়ে যায় সম উচ্চারিত। হ্যাঁ, তো সম উচ্চারিত একই রকম অর্থ, মানে উচ্চারণ এক, অর্থ আলাদা, বানানো আলাদা। এটার গুরুত্ব কি, এটার যদি আমি গুরুত্ব নেই, সঠিক ব্যবহার করি তাহলে ভাষার শুদ্ধতা রক্ষা পায়। তারপরে উচ্চারণের সাদৃশ্য থাকা সত্ত্বেও এদের অর্থ পার্থক্য, মানে যদিও একই রকম উচ্চারণ, যেমন বাংলায় কুল বলি, কুল আর কুল উচ্চারণ একই, এটাও কুল ওটাও কুল, কিন্তু অর্থ আলাদা, তাই না? এই কুল হচ্ছে বড়ই, একটা বড়ই, আর এই কুল হচ্ছে নদীর ওই পার। তো দুইটা যদিও একই রকম উচ্চারণ কিন্তু এটা যেহেতু আলাদা, মানে অর্থ আলাদা, সেজন্য কি করতে হয়, এগুলো আমাদের খুব গুরুত্ব বহন করে, সেগুলো আমাদের পড়তে হয়, না হলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা। আমরা যদি বড়ইকে মাঝিকে বলি, মাঝি কুলে ওকে কি বলে কুলে নিয়ে যাও, মাঝিকে বললাম, কিন্তু মাঝি এসে যদি তোমার হাতে খালি বড়ই ধরিয়ে দেয় তাহলে কি হবে বলো, ফেসে যাবে কে? তুমি। সুতরাং এইগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এমন শব্দ জোড়গুলোর অর্থভেদ বাক্যে তাদের প্রয়োগ দেখানো হয়েছে, যেমন অংশ, ভাগ। হ্যাঁ, আবার আরেক অংশ হচ্ছে অংশ, এটা হচ্ছে অংশু, অংশ হচ্ছে কিরণ মানে আলো। আরেকটা আছে অণু, ক্ষুদ্রতম অংশ। আবার আরেক অণু হচ্ছে পিছনে, পিছনে যাওয়া। পশ্চাৎ, পশ্চাৎ মানে পিছনে। এই যে আবার কুলের কথাটা আমি বলছি, যে একটা কুল হচ্ছে বড়ই, আরেকটা কুল হচ্ছে, ও আরেকটা কুল আছে দেখো, একটা কুল তো বললাম বড়ই, আরেকটা কুল হচ্ছে বংশ, তিনটা বললাম, আরেকটা কুল হচ্ছে বংশ। এই বড়ই আর বংশের কুল দুইটারই মানে কোনো পার্থক্য নেই, উচ্চারণও সেম, বানানো সেম, শুধু অর্থ ভিন্ন। বা কোন বাক্যে ব্যবহার করছো সেটা হচ্ছে ডিফাইন করে তুমি কোনটা ব্যবহার করবে। হ্যাঁ, দুইটাই সেম, কিন্তু দুটারই মানে অর্থ, মানে তুমি যদি বড়ই নিয়ে কোনো কথা বলো তাহলে এই কুল ব্যবহার করতে পারো, যেহেতু তোমাদের গাছের কুল অনেক মিষ্টি বা খুব মজা। হ্যাঁ, আবার এই যদি বংশ নিয়ে কথা বলো তখন তুমি বলতে পারো যে ওর যে কুল, ওর কোনো জাত আছে নাকি, ওর জাত কুলে কোনো ভালো মানুষ নেই, এই ধরনের যদি বলতে চাও তখন এই বাক্যে তোমার এই কুল ব্যবহার করতে হবে, বাক্য ডিফাইন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সটে যাচ্ছি। এরপরে আছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ হচ্ছে
যেহেতু অর্থ নিয়ে কথা কাজ করে, শব্দ এবং শব্দের অর্থ নিয়ে একটা পুরো বাক্য হলো, বাক্যটাকে একটা ছোট একটা এক কথায় বা একটা শব্দে প্রকাশ করে, সেজন্য এটাও শব্দার্থের আন্ডারেই পড়ে। তো এটাকে কি বলছিলাম, যে বাক্য বা বাক্যাংশের ভাব বা অর্থকে অপরিবর্তিত রেখে সংক্ষেপে একটি পদে বা একটি শব্দে প্রকাশ করাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে, যেটা আমি বলছিলাম। হ্যাঁ, যেমন বাক্যের সংকোচনের উদ্দেশ্য হচ্ছে বক্তব্যকে সংহত করে, ভাষার প্রকাশকে আরো কার্যকর ও মার্জিত করে তোলে। হ্যাঁ, যেমন এখানে বলেছে অক্ষির সম্মুখে বর্তমান, অক্ষি মানে চোখ, চোখের সামনে বর্তমান, তাহলে তোমাকে বলবে প্রত্যক্ষ। অক্ষির সম্মুখে বর্তমান, তাহলে প্রত্যক্ষ। যেমন তুমি কোনো একটা অপরাধ হয়েছে, কেউ চুরি করেছে, হ্যাঁ, চুরি করার পরে তুমি আবার দেখে ফেলেছো চুপি চুপি, এখন তুমি হয়ে গিয়েছে সাক্ষী। এখন তোমাকে মানে জজ সাহেব বললো যে বলো কি দেখেছো, তখন তুমি বললে যে আমার চোখের সামনে আমি প্রত্যক্ষ সাক্ষী যে ও চুরি করেছে, কারণ আমার চোখের সামনে সেটা হয়েছে, তাই না? সেটাই হচ্ছে প্রত্যক্ষ, আমার চোখের সামনে বা অক্ষির সম্মুখে যেটা হয় প্রত্যক্ষ। একটা পুরো একটা বাক্যটাকে আমি একটা শব্দে করেছি, যার কারণে এটার নাম হচ্ছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। তারপরে ধরো উপকারী, উপকার যে স্বীকার করে, এটাকে বলবো আমরা কৃতজ্ঞ। এখন যদি কৃতজ্ঞ না বলি, পুরো লাইনটা আমাকে বলতে হয় যে ও আমাকে এত উপকার করেছে, ওর উপকার আমি অনেক অনেক বেশি স্বীকার করি, অনেক বেশি স্বীকার করি। এটা না বলে তুমি যদি বলো যে আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ, ওর ওর যে মানে ওর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, ও আমার জন্য যা করেছে আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ, এটা বললে তোমার ভাষাটাকে আরো মজবুত শোনা যায়, আরো বেশি তোমাকে সুসংহত মনে হয়, যে তুমি মনে হয় তুমি জানো ব্যাপারটা, এটা বোঝা যায়। হ্যাঁ, যে তুমি এই শব্দটা যখন বললে, তখন এই পুরো বাক্যটা না বললেও তুমি যখন শব্দটা বলো, তখন তোমাকে মনে হবে যে না, এই জানে কিছু একটা, এই শিক্ষিত মানুষ। ঠিক আছে, তো সেজন্যই আসলে আমাদের ভোকাবুলারিটা বাড়ানো উচিত যত পারো, মানে এখনই তো শেখার সময়, যত পারবে শেখার চেষ্টা করবে। শিখতে তো কোনো দোষ নাই, আল্লাহ তো কোরআনে প্রথমেই বলেছে যে পড়ো, পড়তে বলা হয়েছে, তাই না? পড়তে দোষ কি? ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো। এমসিকিউ দেব কোন সময় দিব? এখনই দেব, শেষ করে নেই, একদম ক্লিয়ার। সিরাজুম ম্যাম কথা কেটে কেটে আসে, আচ্ছা। ও সিরাজুম মনিরা বলছে কথা কেটে কেটে আসে, এটা কি আমার ওরই সমস্যা নাকি সবাই এরকম বলছো? তামিম বলছে ক্লিয়ার। নুসরাত নো কোশ্চেন। মেধা ম্যাম আমার প্রবলেম আছে, আমি সংকোচনের রীতিটা আবার একটু বোঝান। সংকোচনের রীতি হচ্ছে, ও আচ্ছা, ওখানে তো যায়নি, সংকোচনের রীতিটা বলছি, সেটা হচ্ছে বাক্য সংকোচন যে করলাম, এই যে এই অক্ষের সম্মুখে বর্তমান, এটাকে যে আমি প্রত্যক্ষ করলাম, এটা নিয়ম, মানে এটা ফলো করে তিনটা জিনিস। একটা হচ্ছে প্রত্যয়, প্রত্যয় দিয়ে করতে পারো, সমাস দিয়ে করতে পারো, আভিধানিক শব্দ, আভিধান মানে হচ্ছে তোমার অভিধান থেকে কোনো শব্দ বসিয়ে তুমি করতে পারো। এখানে নির্দিষ্ট কোনো নিয়ম বলা নেই, এই তিনটা নিয়ম দিয়ে করা যায়। এবং তো এটা শেখানো মানে শেখা লাগবে না যে কি দিয়ে করতে, তোমাদের বইয়ে কতগুলো আছে বাক্য সংকোচন, সেগুলো পড়লেই যথেষ্ট। যে বাক্য সংকোচনের রীতি আলাদা করে আসবে এরকম কিছু না, তোমাদের আসতে পারে যে কৃতজ্ঞ থাকতে পারে, কৃতজ্ঞ পুরো বাক্যটা তোমাদের লিখতে পারে, হতে পারে, কিংবা উপকারী উপকার স্বীকার করে যে, চারটা অপশন থাকবে, তোমরা একটা লিখে দিবে। বুঝতে পেরেছো? তোমাদের বইয়ে যে মানে চারটা আছে, সেই মানে চার বলতে যে কয়টা আছে সেগুলো পড়লে যথেষ্ট, রীতি আলাদা করে পড়তে হবে না। আর কার কোনো সমস্যা? তাসমিয়া মিস মাঝে মাঝে স্ক্রিন কথা কেটে আসছে, আচ্ছা আর কারো কি কেটে আসছে কিনা আমাকে জানাও তো। মিস মিথিলা বলছে ঠিক করে আসছে, তাহলে মনে হয় তাসমিয়া তোমার প্রবলেম, নেটের প্রবলেম, দেখো তো একটু। ওই যে মাহিনু বলছে সাউন্ড ক্লিয়ার,
গৌরব বলছে ক্লিয়ার। তাসমিয়া তুমি একটু চেক করো, তোমার প্রবলেম থাকতে পারে। আচ্ছা, লাস্ট, এটার পরে আমরা এমসিকিউ দিয়ে দিব। হ্যাঁ, তো এটা বাগধারা। বাগধারা খুবই মজার জিনিস। আমি যখন ছোট মানে তোমাদের সমান ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতো। কারণ বাগধারা এমন একটা জিনিস যেটা বাংলা ব্যাকরণের মধ্যে, যেটা হচ্ছে আমি রিলেট করতে পারতাম। মানে কি বলে এটাকে, প্র্যাকটিক্যাল লাইফে রিলেট করা একটা ব্যাপার থাকে না, সেই ব্যাপারটাকে আমি রিলেট করতে পারতাম। যার কারণে বাগধারাটা পড়তে আমার খুব মজা লাগতো। পড়ার সময়ও আমি খুব এনজয় করতাম। আশা করি তোমরাও করবে, তোমরা একটু বুঝে পড়লেই ব্যাপারটা করতে পারবে। বাগধারা হলো শব্দ বা শব্দগুচ্ছ, ইংরেজিতে বলি আমরা ইডিয়মস। ইডিয়মস ফ্রেজও বলা যায়, যা আক্ষরিক অর্থের পরিবর্তে একটি বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ সৃষ্টি করে। এখন কোশ্চেন হচ্ছে আক্ষরিক অর্থ কি? আক্ষরিক অর্থ হচ্ছে অক্ষর বাই অক্ষর অর্থ। হ্যাঁ, আমি যা বলছি তাই মিন করছি, কিন্তু এখানে আক্ষরিক অর্থটা বোঝায় না। বেশিরভাগই কি বলে এটা, রূপক অর্থে বোঝায়। রূপক কি তোমাদেরকে পড়িয়েছে কিনা আমার মনে নেই। রূপক অর্থে বোঝায়। রূপক অর্থ মানে হচ্ছে আমি বুঝিয়েছি, যেমন পটল তোলা। আমি বললাম সে পটল তুলেছে, তার মানে কি সে বাগানে গিয়ে পটল খেতে গিয়ে একটা একটা করে পটল তুলেছে? তা কিন্তু না। এই যে আমি যদি বলতাম, সেটাকে মিন করতাম যে বাগানে গিয়ে একটা একটা করে পটল তুলেছে, সেটা যদি আমি মিন করতাম তাহলে সেটা হতো আক্ষরিক অর্থ। কিন্তু আমি সেটা করি নাই, আমি করেছি ভাব অর্থ। আমি বোঝাতে চেয়েছি যে সে মারা গিয়েছে। পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া, বোঝাতে চেয়েছি মারা গিয়েছে। কিন্তু এটাকে আমি সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে উদাহরণের মাধ্যমে যে বলা, সেটাকেই বলে হচ্ছে ভাব অর্থ বা আক্ষরিক ভাবে না বলা। এটা বুঝিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। গুরুত্ব কি? বাগধারার ব্যবহার হচ্ছে ভাষার সৌন্দর্য মানে বাড়িয়ে তোলে। যেমন কাউকে সরাসরি যদি বলি যে যে তোমার বন্ধু পটল তুলেছে, বা এটা বললে হয়তো কষ্ট কম পাবে, তাই না? বা ভাষার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। মানে আমি যেটা সরাসরি বলতে চেয়েছি, মানে কাউকে যদি বলা যায় ওকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও, ও হয়তো তেমন ইনসাল্ট ফিল করবেই না, হয়তো বুঝতেই পারবে না অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও আবার কি কথা। কিন্তু আমি কি বুঝিয়েছি কি, গলা ধাক্কা দিয়ে বের করে দাও। কিন্তু আমি বলছি ওকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও। সেজন্য বলেছে যে ভাষার সৌন্দর্য, মানে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। মানে আমি ওকে যে পরিমাণ ইনসাল্ট করতে চেয়েছি, সেই পরিমাণ ইনসাল্ট সে হয়নি, সেজন্য সেই ভাষার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বক্তব্যকে আরো স্পষ্ট, সুশৃঙ্খল ও প্রাঞ্জল করে তোলে। হ্যাঁ, বক্তব্যকে আরো সুশৃঙ্খল মানে ধরো যে জানে শব্দটার অর্থ, তাকেই তুমি রিলেট করতে পারবে বা তার সাথেই কমিউনিকেট করতে পারবে। যে জানে না সে হয়তো পারবে না। সেজন্য বাগধারা প্রত্যেকেরই পড়ে নেওয়া উচিত। আর এই অংশে আচ্ছা, তোমাদের বইয়ে কিছু আছে, সে বইগুলো আমি সবগুলো রাখিনি, কারণ সবগুলো রাখলে আমি সময় পাবো না সব শেষ করার। কয়েকটা হচ্ছে অরণ্যে রোদন। আচ্ছা, অরণ্যে রোদন দেখো, এটা যদি আক্ষরিক অর্থ বোঝাই, অরণ্য রোদন মানে হচ্ছে, অরণ্য মানে হচ্ছে জঙ্গল, জঙ্গল বা বন। অরণ্য মানে হচ্ছে বন বা জঙ্গল। আর রোদন মানে হচ্ছে কান্না করা। তুমি যদি বনের ভিতরে গিয়ে কান্না করো, কোনো লাভ আছে? হ্যাঁ, তার মানে অরণ্য রোদনের আক্ষরিক অর্থ হচ্ছে বনে গিয়ে কান্না করা। কিন্তু আমি সেটা বুঝি, মানে এখানে তা বোঝানো হয়নি। অরণ্য রোদন মানে হচ্ছে যেখানে গেলে কাজ হবে না সেখানে যাওয়া। ব্যাপারটা বুঝতে পেরেছো? মিন করেছে যে মানে এখানে বনে গিয়ে কান্না করে যে কথা, বা যার কাছে গিয়ে কোনো লাভ হবে না তার কাছে যাও, একই কথা। ব্যাপারটা হচ্ছে উপমার সাহায্যে উপমার সাহায্যে বোঝাতে চেয়েছে যে তোমাকে আমি বোঝালাম, মানে সরাসরি বোঝাই নাই বা অপমান করে বোঝাই নাই, তোমাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওই বিষয়টাই বোঝানোর চেষ্টা করেছে।
আমি কি বোঝাতে পারলাম কিনা জানি না, তবে চেষ্টা করেছি। তার মানে হচ্ছে আক্ষরিক অর্থে অরণ্যে বা জঙ্গলে গিয়ে তুমি যদি কান্না করো তাহলে যে ফল হবে, ধরো তুমি যদি না পড়ে পরীক্ষা দাও তাহলে একই ফল হবে। বুঝতে পেরেছো? কোনো লাভ হবে না। বা কোনো কৃপণের কাছে গিয়ে যদি তুমি গিয়ে টাকা চাও, একই কাজ হবে, সে কৃপণ টাকা দিবে না। বুঝা গেল? আরেকটা হচ্ছে আক্কেল সেলামি দেওয়া। আক্কেল সেলামি হচ্ছে মানে আক্কেল কথাটা শুনলেই মনে হয় যে এখানে একটা বুদ্ধির কিছু একটা আছে। আক্কেল সেলামি মানে এখানে একটা বুদ্ধির একটা ঝামেলা আছে, তো বুদ্ধির কিছু একটা আছে, সেই বুদ্ধি সেলামি দেওয়া, সালাম করা, মানে আমার কারো এমন বুদ্ধি, সে বুদ্ধি দেখলে সালাম দিতে ইচ্ছা করে, এরকম বুদ্ধি। তার মানে কেমন বুদ্ধি? বেশি ভালো বুদ্ধি না, হ্যাঁ, এখানে খুব মানে বুদ্ধিমানের কোনো কাজ না, সেটাই বোঝানো হয়েছে। তার মানে আক্কেল সালামি মানে বিনা টিকিটে চড়ে জরিমানা দেওয়া। আক্কেল সালামি মানে কোনো বোকামি করেছে, সে বোকামি ফল পাচ্ছে, সেটার জন্য বলেছে আক্কেল সালামি। সালামি মানে এখানে জরিমানা। হ্যাঁ, তা আশা করি তোমাদের আজকে যে টপিক বরাদ্দ ছিল সেই টপিক গুলো তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। যদি থেকে থাকে আমাকে এখনই জানাও। আমি এখন এমসিকিউতে চলে যাব। রিয়েনা, ওকে, অল ক্লিয়ার। সাবরিনা, না ঠিক আছে। তামিম, আমাদের তো এক কথায় প্রকাশ। আচ্ছা, যাদের আসে না তারা জেনে রাখলে, বাবা জেনে রাখতে তো কোনো সমস্যা নেই। ওকে মিস নিধা, ক্লিয়ার। নুসরাত, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তাহলে কারো কোনো সমস্যা নেই, অল ক্লিয়ার। ম্যাম, বাগধারা আমার কাছে অনেক হার্ড লাগে। না, তুমি যদি আক্ষরিক অর্থটা বুঝে পড়ো না, হার্ড লাগার কিছু নেই, একদম আক্ষরিক অর্থ যা বোঝায়। যেমন ইংরেজিতে যদি বলে যে ক্যাটস এন্ড ডগস বৃষ্টি হচ্ছে, তার মানে কি? আকাশ থেকে কি তাহলে বিড়াল আর কুকুর পড়ে? তা তো না, তাই না? তাহলে কি বোঝাচ্ছে? যে ক্যাটস এন্ড ডগস বৃষ্টি হচ্ছে মানে ফোঁটাগুলো বেশ বড় বড়, বৃষ্টি যে ফোঁটা পড়ছে সেগুলো বেশ বড় বড় হয়ে আসছে, যার কারণে মানে বেশ ভারী বৃষ্টি পড়ছে, যার কারণে এটার নাম দিয়েছে ক্যাটস এন্ড ডগস। আক্ষরিক অর্থটা যদি তুমি বুঝতে পারো না, তাহলে যে কোনো ফ্রেজ বলো কিংবা বাগধারা বলো, তোমাদের বোঝাটা মানে হাফ কষ্ট কমে যাবে। আমি এখনো পরীক্ষার মধ্যে যদি যাই, যে কোনো বাগধারা বা ফ্রেজ যদি আমি বুঝতে না পারি, আগে ব্যাপার বোঝার চেষ্টা করি যে আক্ষরিক অর্থে কি বুঝিয়েছে। আক্ষরিক অর্থ যদি বুঝে যাও তাহলে কিন্তু ইজি। মাহিন, ডান। ওকে, মিহিক, অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা চলে যাই এমসিকিউতে। ওকে, বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প বা বেশি সময় থামার প্রয়োজন হয়। ক, অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য। খ, দম নেয়ার জন্য। গ, ভাব বোঝানোর জন্য। ঘ, বিশেষ স্বার্থের জন্য। প্লিজ তাড়াতাড়ি বলো। মুনমুন, আচ্ছা, মুনমুন বলেছে। মেধা বলছে ক, মুনমুন বলছে খ। এক একজন এক এক কথা বললে তো হবে না। তাসনিমা বলছে ক। আদিল একের ক। ইপসা ক। সাইবা ক। আচ্ছা, সবাই ক এর দিকে গিয়েছে। সিরাজুল মনিরা শুধু বলছে গ। আচ্ছা, আয়েশা বলছে গ। ইরা বলছে ক। আচ্ছা, তাহলে তিনটা উত্তর মোটামুটি বেশি পেয়েছে, ক, খ, গ। দেখি গ। গ না, ক না, তার মানে যারা ক বলেছো তারাও ভুল, গ বলেছো তারাও ভুল। তার মানে যারা খ বলেছো তারা অ্যাবসলিউটলি রাইট। জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খণ্ড বাক্যের পরে বসে বিস্ময় চিহ্ন, খ কমা, গ কোলন, ঘ ইলেক চিহ্ন। মনে হচ্ছে কেবিসি কেবিসি খেলছি। মিফট শেষ।
ওর নামটা উচ্চারণই করতে পারি না। আচ্ছা, কত নম্বরে এ কত নম্বরে সি একটু আলাদা করে না বললে আমি বলবো না। সোহা বলছে গ, কোনটার গ বাবা? মন এ, কোনটার এ? রিয়েনা এ, ক, কিসের ক কিসের গ? তামিম বলছে দুয়ের ঘ। ওকে, নুসরাত দুয়ের এ, সাবরিনা দুয়ের গ, তার মানে দুয়ে তিনটে এসছে। মাহিন দুই পড়ছে এখন। গৌরব দুয়ের খ, মুনমুন দুয়ের খ, মেধা দুয়ের ক। আচ্ছা, কেউ ক, কেউ খ, কেউ গ। আচ্ছা দেখি, যারা ক বলেছে তারা ভুল, যারা গ বলেছে ভুল, যারা খ বলেছে দে আর রাইট। আবারও বলছি, তোমরা যারা আনসার করছো কোনটার ক খ গ একটু আলাদা করে দিও, ঠিক আছে? কোনটা আছে যে আমরা আগেরটা পড়তে মানে তারটা হয়তো পড়া হয় নাই, সে শুধু এ দিয়ে রেখেছে, এখন সে কত নম্বরের এ বলছে কত নম্বরের বি বলছে আমি বুঝতে পারছি না। কমার বিরতি কত সময়? শ্বাস নিতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে, চোখের পলক ফেলার সময় 1 সেকেন্ড। আচ্ছা, তাসনিমা বলছে 3-এর খ। খুব সহজ তাই না? 3-এর খ একটু আগেই পড়েছি। সাবিহাও এখন একেই পড়ে রয়েছে। ইপসা 3-এর খ। কার্তিক বলছে 3-এর ঘ। আদিলা বলছে ঘ। ঘটনা কি পড়ালাম আমি? আয়শা খ, সোহা, মুন। ওকে, যারা বলেছে ঘ তারা ভুল, খ বলছে বেশিরভাগ, তারা রাইট। বাক্যের মধ্যে কোথাও বা শেষে থামার সাধারণ নিয়মকে বলে অবিরাম, খ গতিশীল, গ বিরাম, ঘ গতিহীন। খুবই ইজি। 3-এর খ, 3 তো শেষ, 4 নম্বর। তামিম 4-এর গ বলছে। নুসরাত কিছু বলেনি। কে? 4-এর সি আতিকুর রহমান। মাহিন 4-এর সি। 4টা খুব ইজি তাই না? সবাই গ বলছে, দে আর অ্যাবসলিউটলি রাইট। লেখার ক্ষেত্রে বক্তব্য যথাযথভাবে প্রকাশ ও সুস্পষ্ট অর্থ উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলে বিরাম চিহ্ন, বিচ্ছেদ চিহ্ন, অবিরাম চিহ্ন, সমস্যা চিহ্ন। দেবজিৎ দাস গৌরব। ওকে, মুনমুন, এটাও খুব সহজ না, আর একটু কঠিন করে দিতে হবে তোমাদেরকে। মেধা তো এখনো 3-এই পড়ে আছে। সাবরিনাও 2-এ পড়ে আছে। অনিরুদ্ধ 5-এর 1, সাইবা 5-এর ক। আচ্ছা, সবাই ভেরি গুড, বেশিরভাগই 5-এর ক। হাইফেন বা ইলেকের বিরতি কত সময়? 1 সেকেন্ড, খ 1 বলার সময়, গ 1 বলার দ্বিগুণ সময়, ঘ বিরতির প্রয়োজন নেই। ইপসা ওকে, কার্তিক ঠিক আছে, ইরা ওকে, ইরারটা পড়েছি। সবাই একই দিচ্ছে, বাহ, সবারটাই হচ্ছে মনে হচ্ছে। আয়েশাও হয়েছে, আদিল, মুন, সোহার 4-এ পড়ে আছো, আমি তো 6 নাম্বারটা করছি। তামিম বলছে 6-এর গ। রিয়েনা ঠিক আছে,
মোহাম্মদ আতিকুর রহমান, ঠিক আছে। ওকে, মাহিন, দেবজ্যোতি, গৌরব, ঠিক আছে। ওকে, নুসরাতেরও ঠিক আছে, মনমনেরও ঠিক আছে, ফাইন। একজন বলেছে গ, গটা ভুল, বাকিরা সবাই বলেছে ঘ, তারা সবাই রাইট। ঊর্ধ্বকমার বিকল্প নামগুলো কি কি? ক ড্যাশ হাইফেন, খ সমান ইলেক, গ ইলেক লোপ চিহ্ন, ঘ বর্জন লোপ চিহ্ন। দেখি এটা পড়ে কিনা, এতক্ষণ তো খুব ইজি গুলো ছিল। আচ্ছা, নুসরাত হয়েছে, সাবরিনা হয়েছে, মেধা হয়েছে, আরাফ, আরাফের কি অবস্থা? এখনো তো 5 নম্বরেই পড়ে আছো, আমি তো 7 নম্বরে চলে এসেছি। স্যামুয়েল, শুধু সি, শুধু ডি, শুধু এ দিবে না, কত নাম্বার না বললে আমি পড়বো না। আবেশ, আবেশ বলেছে 6D, মিফা 6D, সাবিনা 6 এর ঘ, আমি তো 6 করছি না, 7 করাচ্ছি। অনিরুদ্ধ 5-এ পড়ে আছে, সাইবা 7 এর ঘ বলছে। আচ্ছা, তাসনিমা হয়েছে, ইপসা হয়েছে, কার্তিক হয়েছে, ওকে, ইরাটাও হয়েছে, মিফট নাকি যেন নাম, ওটাও হয়েছে, আদিলেরটাও হয়েছে। আচ্ছা, যারা ডি বলছো তাদেরটা হয়নি, আর যারা সবাই সি বলেছো তাদেরটা অ্যাবসলিউটলি রাইট। কমাকে বাংলায় কি বলা হয়? পদচ্ছেদ, খ পাদচ্ছেদ, গ পদাচ্ছেদ, ঘ পাদচ্ছেদ। কমাকে বাংলায় কি বলা হয়? ঠিক আছে, মিফট, ইরা ঠিক আছে, আয়েশা, আয়েশা বলছে 8-এর ক, তামিম 7 নম্বরে পড়ে আছে, রিয়ানা 8-এর ক, আতিকুর ঠিক আছে, মেহেক ঠিক আছে, মন 8-এর ক, মাহিন 8-এর ক বলছে, গৌরব ঠিক আছে, নুসরাত ঠিক আছে, মুনমুন ঠিক আছে, সাবরিনা 8-এর ঘ বলছে, একজন ক একজন ঘ, মেধা ঠিক আছে, মিফা 8-এর ক বলছে ও, সাবরিনা ঠিক আছে, সাইবা ঠিক আছে, তাসনিমা ঠিক আছে, ইপসা ঠিক আছে, ওকে, কার্তিক ঠিক আছে, আয়েশা ঠিক আছে, ঠিক আছে সবাই। একজন, বেশিরভাগই হচ্ছে একজন বলেছে শুধু গ, ভুল। কয়েকজন বলেছে ক, সেটাও ভুল। বাকিরা যারা খ বলেছে তারা একদম রাইট। ঠিক আছে, এটা হচ্ছে পাদচ্ছেদ, যেখানে শেষ হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় পাদচ্ছেদ। বানান মূলত শব্দ মধ্যস্থ বর্ণসমূহের বিশ্লেষণ বা ধারাবাহিক কি? বিশ্লেষণ বা ধারাবাহিক কি? বর্ণনা, বিন্যাস, উপায় নাকি পদ্ধতি? বানান মূলত কি? 9 নম্বর, ফাস্ট ফাস্ট, 15 বেজে যাচ্ছে। তামিম, আমি 9 নম্বরে চলে এসেছি। আদিল, আদিল বলছে ঘ,
আতিকুর রহমান বলছে 8B। ওকে, দেখে কোনটা, একজন ডি, একজন বি, একজন এ। মাহিন কি বলছে? মাহিন বলছে বি। বারবার দেওয়ার দরকার নেই, একবার দিলেই যথেষ্ট। রিয়ানা এ বলছে, রিয়ানা। গৌরব বলছে ক। নুসরাত বলছে ডি। দেখা যাক কোনটা। যারা বলছে খ তাদেরটা ভুল, যারা বলছে ক তাদেরটা রাইট, সুতরাং যারা ঘ বলছো তাদেরটা ভুল। ফার্স্ট ফার্স্ট যাই না, আমাদের সময় হয়ে গিয়েছে। যুক্ত ব্যঞ্জনে ত বর্গের তথ দধ দন্তান্নর পূর্বে ব্যবহৃত হয় মূর্ধন্য, দন্তন্য, ইয়, উ। একটু ফার্স্ট ফার্স্ট বলে ফেলো, আমি বেশি সবারটা নিব না। মেধা 10 নাম্বার বলো। সাবরিনা 11 কোত্থেকে আসলো, এটা 10 নাম্বার। মন মন বলছে আচ্ছা। সাইবা সাইবা বলছে ক। মেহেক ক। সাবরিনা ক। বেশিরভাগই ক বলছে, দেখি কি হয়। ক ভুল। যুক্ত ব্যঞ্জনে ট বর্গের সাথে মূর্ধন্য হয় আর ত বর্গের সাথে সবসময় দন্তান্ন, মনে রাখবে। আচ্ছা, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে কত সালে? 91, 1992, 93, 95। ফার্স্ট ফার্স্ট, সবারটা নিতে পারবো না, আমাদের আর 2 মিনিট আছে। 11 নাম্বার বলো মনমন। কার্তিক 11 নাম্বার বলো। তামিম 11 নাম্বার কেউ বলছো না কেন? আচ্ছা, তাসনিমা বলছে ওকে। ইরা বলছে ঠিক আছে, তাসনিমা ইরারটা ঠিক আছে, মাহিনেরটাও ঠিক আছে। অনিরুদ্ধ 11 বলো তাড়াতাড়ি। ওকে, এটা খুব ইজি তাই না? সবাই বলে ফেললো, সবাই বলেছে 11 খ, এটা কেউ ভুল করেনি। মৌলিক শব্দের বা গাঠনিক রূপের ধরন ও যৌগিক শব্দ গঠনের বানানের নিয়মে পরিবর্তন জানার একমাত্র উপায় হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যরীতি, বানান রীতি। কোনটা? ধ্বনিতত্ত্ব না রূপতত্ত্ব? কি হলো? রূপতত্ত্ব হয়নি, বানান রীতি হয়েছে। পাথরের উপর কি অপূর্ব কাজ, কাজ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা আমি তোমাদের কাছ থেকে নেব। কি কি অর্থে ব্যবহৃত হয়েছে? 13 নাম্বার, পাথরের উপরে কি অপূর্ব কাজ, কাজ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভাস্কর্য, সৌন্দর্য, কারুকার্য, সাজসজ্জা। 13 এ বলছে আতিকুর রহমান। মেধা বলছে, মেধা বলে নাই কিছু। সাবরিনা 13 খ বলছে, একজন এ একজন বি। মুন মুন বলো। আদিল 13 ক বলছে। সাইবা গ বলছে, সাইবা বলছে গ। মেহেক গ বলছে, সাবরিনা এ বলছে। আচ্ছা তাহলে দেখি, যে বলছে ক ভুল, আবার অনেকে বলছে গ। গ তাহলে ঠিক আছে, কারুকার্য হিসেবে তাই না? পাথরের উপরে ডিজাইন থাকে কারুকার্যে। ওকে, অব্যাহত চেষ্টায় ফল লাভ হবেই, এখানে ফলের অর্থ ফলন, সাফল্য, কার্যসিদ্ধি। কার্যসিদ্ধি মানে এই ফল মানে হচ্ছে কাজের যে ফল, মানে কাজটা হচ্ছে, যে কাজের যে রেজাল্ট। কার্যসিদ্ধি মানে রেজাল্ট।
এতদিনে তার লেখাপড়ায় মন বসেছে। মন কি অর্থে বসেছে এখানে? ভালো লাগা, মনোযোগ, মনোমালিন্য, মনে প্রাণে। ফার্স্ট যাচ্ছে একটু, মনে মালিন্য নয়, মনে প্রাণে নয়, মনোযোগ নয়, তাহলে ভালো লাগা। তার মানে লেখাপড়াটা তার কাছে ভালো লেগেছে, সেটাই বুঝিয়েছে। এতদিনে তার পড়ালেখায় মন বসেছে। ওকে, আমরা তাহলে ব্রেকে যাই না? বলেছিলাম 15তে ব্রেক দিব। ওকে, আমরা তাহলে ব্রেকে যাচ্ছি। আমরা আবার ফিরে আসবো 7:30-এ এবং আমাদের 2টা চ্যাপ্টার বাকি আছে, শেষ করব ইনশাআল্লাহ। তাহলে তোমরা সবাই একটু খাওয়া দাওয়া যা যা করার হাঁটা চলা করে আসো, আমরা ব্রেক নিয়ে এসে ইনশাআল্লাহ বাকি ক্লাস শেষ করব। ওকে, আসসালামু আলাইকুম। ব্রেকের পরে দেখা হচ্ছে। পর্যন্ত আমরা পড়েছিলাম বিরাম চিহ্ন, বানান, শব্দার্থ। শব্দার্থের ভিতরে আবার কি ছিল? প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, বিপরীত শব্দ, এগুলো ছিল শব্দার্থের অংশ। বানানের অংশ ছিল নতশত বিধান, আর বাগধারাও শব্দার্থের মধ্যেই পড়েছে। তো আমরা গতকালকে আমাদের 2টা টপিক আমরা কমপ্লিট করতে পারি নাই। তো আমি বলেছিলাম যে একটু ডিটেইলস বলবো, কারণ দুটা টপিক ছিল সেটা শর্টকাটে বোঝানোর মতো অবস্থা ছিল না, সেটাকে আমার ডিটেইলস বোঝানো লাগতো। আর ডিটেইলস না বোঝালে তোমরা নিজেরাও বুঝতে না। তো সেজন্য আমি গতকালকে 2টা টপিকের একটা টপিকের নাম শব্দ ও পদ। তো প্রথমেই আমরা জেনে নিই যে শব্দ কি জিনিস। হ্যাঁ, শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি। ধ্বনি আমরা গতকাল শিখেছিলাম। ধ্বনি মানে বলেছিলাম সাউন্ড। ধ্বনি বলেছিলাম সাউন্ড, তবে যে সে সাউন্ড নয়, অর্থবোধক সাউন্ড। তার মানে যে কোনো অর্থবোধক সাউন্ডকেই আমরা ধ্বনি বলবো, এবং সেই একটা বা একটার বেশি। যেমন আমি যদি বলি না, না বললে আমার একটা সাউন্ডে যথেষ্ট। না, বাচ্চারা সবার আগে শেখে না, কিছু করতে বললেন না, এই সাউন্ডটা সবচেয়ে ইজি, তাই না? তো একটা সাউন্ডও হতে পারে বা অর্থবোধক সাউন্ড, আর এরকম অনেকগুলো অর্থবোধক সাউন্ডের সমন্বয়ে তৈরি অর্থবোধক এবং উচ্চারণযোগ্য। সেটা একটা ধ্বনি হলেই হবে না, সব 3-4টা ধ্বনি বললাম একসাথে। হ্যাঁ, সেটা শুধু ধ্বনি হলে হবে না, অর্থবোধক হতে হবে এবং উচ্চারণযোগ্য হতে হবে। বিশেষ করে রাশিয়ার শব্দগুলো বা মানে সৌদি আরবে কিছু আছে, সৌদি আরবের শব্দগুলো যেমন খা খা এরকম একটু উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়, ওদের কষ্ট হয় না, আমাদের কষ্ট হয়। আবার রাশিয়াররা ওরা খুব বেশি কেমন যেন একটা মানে গ থেকে ওরা কথাগুলো বলে, ওদেরটাও আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয়। ওরা অবশ্য অভ্যস্ত, কারণ ওদের জিহ্বার গতি প্রকৃতিটাই অন্যরকম, কারণ ওরা ছোটবেলা থেকে ওভাবেই মানে শুনে বড় হয়েছে, দেখে বড় হয়েছে, অনুকরণ করে বড় হয়েছে। যাই হোক, এরকম একটা উচ্চারণযোগ্য একটি একককে বলা হয় শব্দ। আর কতগুলো ধ্বনি একত্রিত হয়ে একটি অর্থপূর্ণ রূপ ধারণ করে তখন সেটাকে বলবো শব্দ। যেখানে এখানে লেখা আছে কলম। কলম বলার সময় আমার কয়টা ধ্বনি লেগেছে? ক, ল, ম। আমি আমার বাচ্চাকে এখন পড়াচ্ছি, ফনিক্স পড়ি। ফনিক্সে যখন পড়াই তখন ওকে আমাকে বলতে হয়, এ যখন আমরা বলি, একে আমরা উচ্চারণ করি বি, কে বলে বা, মানে উচ্চারণের ধ্বনিটা কি আলাদা আলাদা করে আমাকে ডিফাইন করতে হয়। সি যেমন মাঝে মাঝে খা আসে, আবার চাও আসে, দুটোই আসে। যাই হোক, এই হচ্ছে আমাদের শব্দ। এখন শব্দের শ্রেণী বিভাগ, শব্দ তাহলে বুঝতে পেরেছি। তাহলে এই শব্দ কয় রকমের হয়? শব্দের শ্রেণী বিভাগের একটা ইন্টারেস্টিং পার্ট হলো, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে নাকি একটু সাউন্ড পাচ্ছ তোমরা? নামাজ চলছে। অনিরুদ্ধ, সাউন্ড ক্লিয়ার।
ম্যাম স্ক্রিন ক্লিয়ার না, স্ক্রিন ক্লিয়ার না কেন? বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ বাকিরা? সাইবা ম্যাম ক্লাস আবার স্টার্ট কখন হচ্ছে? নামাজ পড়তেছিলাম তো তাই। আচ্ছা ঠিক আছে, মাত্রই স্টার্ট করেছি, খুব বেশি ম্যাম এখন ক্লিয়ার। আচ্ছা নামাজের একটা সাউন্ড কি পাওয়া যাচ্ছে নাকি একটু জানাও তো, আমি এটা শেষ করে তারপর। না তোমরা না বুঝলে আমি বলতে পারবো না। নামাজের সাউন্ডটা কি পাওয়া যাচ্ছে? বাট আউটসাইড একটু সাউন্ড আসছে। আচ্ছা একটু আমরা ওয়েট করি, হ্যাঁ এটা শেষ হলে আমরা শুরু করব, কারণ এটা যদি আমি না বলি মানে বুঝতে না পারো তাহলে তো লাভ নেই। ম্যাম আচ্ছা আমি পড়াচ্ছিলাম শব্দের শ্রেণী বিভাগ। আমি বলেছিলাম শব্দে যে আমরা যখন ধ্বনি বের করি মুখ থেকে, সেই ধ্বনিগুলো এক হতে পারে বা একাধিক হতে পারে। সেই ধ্বনিগুলো যখন অর্থ সৃষ্টি করে এবং সেটা উচ্চারণযোগ্য হয় তখন আমরা সেটাকে বলি শব্দ। ঠিক আছে, তো শব্দের আমরা শ্রেণী বিভাগ করেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ কয়েকটা শ্রেণী বিভাগ আছে গঠনগত দিক থেকে, উৎসগত দিক থেকে। তোমাদের বইয়ে প্রথমেই আছে গঠনগত। গঠনগত মানে কিভাবে শব্দটা তৈরি করলাম। গঠন মানে মানে তার বাহ্যিক অবয়ব কেমন, কি দিয়ে বানালাম, কিভাবে বানালাম, এই বিষয়ের উপর ডিপেন্ড করে শব্দের শ্রেণী বিভাগ করেছি। প্রথমে করেছি মৌলিক শব্দ। হ্যাঁ প্রথমে করলাম মৌলিক শব্দ, মৌলিক শব্দ, তারপরে করেছি সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ মানে মৌলিক ব্যাপারটা মানে শব্দটা যখন বলি মৌলিক, মৌলিক মানে এটা মূল থেকে এসেছে। মূল যোগ এক, মূল যোগ এক মানে মৌলিক। মৌলিক কথাটা বললে এটা খুব একটা অরিজিনাল একদম কোর বিষয়টা বুঝাই। হ্যাঁ যখন আমি মৌলিক বলবো সেটা মানে তার মানে এটা অরিজিনাল এবং কোর। মৌলিক মানে তাকে আর মানে এটাকে অথেন্টিক বলা হয়। ঠিক আছে, এটা মানে অথেন্টিক। ধরো আমি যদি এটা নিজের গান গাই তার মানে এটা আমার মৌলিক গান, এটাতে আর কোনো ইয়ে নেই। আবার আমি যদি অন্য কোনো সিঙ্গারের গান গাই সেটা কিন্তু আমার মৌলিক থাকবে না, সেটা আমার থাকবে না, অথেন্টিসিটি থাকবে না সেটার। ঠিক আছে, তো যেসব শব্দকে বিশ্লেষণ বা ভাঙলে আর কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না, এটা মানে আর ভাঙা যায় না, ন্যূনতম অবস্থায় আছে, সেরকম যদি হয় সেগুলোকে বলা হয় মৌলিক। যেমন আম, আমকে আর কি ভাঙবে? আমকে ভাঙলে আ আর ম, এটাকে তো এটাতে আর কোনো অর্থ, আয়ের কোনো অর্থ নেই, ময়ের কোনো অর্থ নেই, দুটোই বর্ণ, তাই না? তারপরে ধরো যে বই, বইকে ভাঙলে কি হয়? ব ই, দুইটাই আসলে ধ্বনি, কোনো অর্থবোধক কোনো শব্দ না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অর্থবোধক শব্দ পাবো, যেখান থেকে পাবো না তার মানে সেটাই হচ্ছে মৌলিক শব্দ। কলম, একটু আগে বলেছিলাম কলম, তিনটাই ধ্বনি, তিন রকম ধ্বনি আছে, কিন্তু কোনো অর্থবোধক কোনো ছোট শব্দ আমি আর পাচ্ছি না। তারপর দেখো সাধিত, তার মানে মৌলিকের অপোজিট হচ্ছে সাধিত, তার মানে এটাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে অর্থবোধক শব্দ পাওয়া যায়। সুতরাং এটার বিপরীত যেহেতু এটা, তার মানে এটা ভাঙলে দুই তিন মানে একটা বা একাধিক শব্দ পাওয়া যেতে পারে। যেমন আমি যদি বলি হাতি, হাতি বললাম, হাতি বলেছি, তাহলে এটাকে কি ভাঙবো? হাত যোগ ই, তাই না? হাত যোগ ই, তাহলে হাতটা হচ্ছে মূল শব্দ, এটাকে আবার বসেছি, তো এটাকে ভাঙলে আমি একটা অর্থবোধক শব্দ পাচ্ছি, তাই না? বোঝা গেল? তো এখন সাধিত শব্দটা আবার মানে গঠনের ক্রিয়া আছে, যেহেতু এটাতে অর্থবোধক শব্দ একটা থাকে,
তাহলে সেটা কিভাবে গঠন করব, সেটা ওটা নিয়ম আছে। নতুন শব্দ সৃষ্টির জন্য বাংলা ভাষায় একাধিক প্রক্রিয়া প্রচলিত আছে। এই মানে তোমাদের এই বইয়ে আছে, মানে আরো বড় যখন হবে, এইটে যখন পড়বে তখন আরো ডিটেলসে থাকবে। তোমাদের বইয়ের জন্য শুধুমাত্র প্রত্যয় আর সমাস, প্রত্যয় সমাস উপসর্গ এই তিনটা দেওয়া আছে, সমাসটা পুরোপুরি নেই, প্রত্যয় আর উপসর্গটাই তোমাদের ডিটেলস দেওয়া আছে। আমি তোমাদের বইটা যেটা দেখলাম সমাসটা দেওয়া হয়নি এখন পর্যন্ত, সমাসটা ইনশাআল্লাহ ক্লাস 8 পাবে। তো এইটুক হচ্ছে আমাদের শ্রেণীবিভাগ গঠনের ভিত্তিতে। নেক্সটে যাই তাহলে, উপসর্গ আর প্রত্যয়ে। উপসর্গ বোঝায়, উপসর্গ ইংরেজিতে আমরা বুঝবো প্রিফিক্স। প্রিফিক্স মানে পূর্বে বসে, প্রি মানে পূর্বে, তো উপসর্গ পূর্বে বসে শব্দের আগে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, এটা কোনো একটা শব্দের আগে বসে, মানে পূর্বে বসে সেটার অর্থ তৈরি করে দেয়, সেই শব্দটার অর্থ তৈরি করে দেয়। হ্যাঁ, যেমন এখানে আছে হাড়, হাড়ের আগে যদি প্র বসাই তাহলে হয় প্রহার। প্রহার মানে হচ্ছে মারা, মারাকে মানে মরে যাওয়া না, এই মারা হচ্ছে বেত্রাঘাত করা। বেত্রাঘাত বুঝো তো, লাঠি দিয়ে পিটানো, ঠিক আছে। আরেকটা যদি আমি বলি, বি যদি বসাই তাহলে হয়ে যাবে বিহার। বিহার একটা জায়গার নাম আছে, আবার ঘুরতে যাওয়াটাকেই বিহার বলে। হ্যাঁ, আবার যদি এই একই শব্দের সাথে আ বসাই, কি হলো? একই শব্দ, হার হার হার, তার আগে আমি আ বসিয়েছি, প্র বসিয়েছি, বি বসিয়েছি। আহার মানে খাওয়া, ভোজন করা। হ্যাঁ, এটাকে বলি আহার। তাহলে এই যে একই শব্দ ভিন্ন ভিন্ন, মানে এটাকে কি বলবো, এটা তো আলাদা শব্দ না, এটাকে ভিন্ন 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 উপসর্গ বসিয়ে, উপসর্গে মানে বর্ণ বসিয়ে, তাছাড়া তো কোনো অর্থ নাই। যখন আমি হার বসাবো না, হার থাকবে না, তার আগে থাকবে আ, প্র, বি, এগুলোর কি কোনো অর্থ আছে? অর্থ নেই। তাহলে উপসর্গের অর্থ দ্যোতকতা নাই, অর্থ বাচকতা আছে। মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, ও যখন কোনো শব্দের সাথে বসে তখন সে অর্থ তৈরি করে। এই যে এখানে বলা আছে, উপসর্গের বৈশিষ্ট্যই হচ্ছে নিজস্ব কোনো অস্বাধীন অর্থ নেই। আ মানে কোনো কিছু না, আ শুধুই একটা বর্ণ। হ্যাঁ, তবে এগুলো যখন অন্য শব্দ বা ধাতুর আগে বা আগে বসে, অবশ্যই উপসর্গ আগে বসে, আগে বসলে বিশেষ অর্থ সৃষ্টি করতে পারে। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ সৃষ্টি। উপসর্গের কাজই নতুন শব্দ, মানে একটা শব্দ ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে কয়েকটা অর্থের শব্দ তৈরি করতে পেরেছি, তাই না? তারপরে উপসর্গের কাজ হচ্ছে অর্থের পরিবর্তন সাধন করা, অর্থের সংকোচন ঘটানো এবং অর্থের সম্প্রসারণ করা। ঠিক আছে, সম্প্রসারণ মানে অর্থটাকে বড় করে দেখানো, আবার সংকোচন মানে অর্থটাকে ছোট করে দেখানো। এই যে আমি এইটাই আমি আবার এখানে বলেছি যে হার যদি আ দিয়ে বোঝাই, তার মানে এখানে অর্থের সংকোচন হয়েছে। আহার, খাওয়াকে এক খাওয়া ব্যাপারটা বিশাল, সে বিশাল ব্যাপারটাকে আমি এক অর্থে সেরে দিয়েছি, তাহলে এটা সংকোচন হলো। আবার প্রহার, প্রহার হচ্ছে অর্থের পরিবর্তন, এটাকে অর্থের পরিবর্তনই বলবো। হ্যাঁ, প্রহারকে কেন অর্থ পরিবর্তন বলবো, প্রটা বসানোর পরে এটার একদম অর্থ অপোজিট হয়ে যায়। এমনি হার মানে কি, হেরে যাওয়া, সেই হারকে আমরা যখন প্রতি বসাই তখন কি হয়ে যায়, পিটানো, তাহলে ওইটা অর্থের পরিবর্তন হয়ে যায়। আশা করি এটুকু বুঝতে পেরেছো। নেক্সট, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। আচ্ছা, আমরাও কি পড়েছিলাম, উপসর্গে উপসর্গ শব্দের পরে বসে। এই প্রত্যয়, প্রত্যয় করে উপসর্গের উল্টো কাজ। প্রত্যয় বসবে শব্দের পরে, উপসর্গ আগে, প্রত্যয় পরে। তো যেহেতু প্রত্যয় পরে বসে, প্রত্যয় পরে বসে একটা নতুন শব্দ গঠন করে, তাহলে প্রথমে, তাহলে প্রত্যয়ের পরে যেহেতু বসে, তাহলে আগে তো কিছু বসতে হয়,
যে মূল শব্দটা বসে সেটাকে বলে প্রকৃতি বা রুট বা স্টেম। হ্যাঁ, এই জন্য আমরা যখন প্রকৃতি, বিশেষ করে কৃত প্রকৃতিটা বসাই, তখন এখানে একটা রুটের মতো এভাবে চিহ্ন দিই। ওকে, আচ্ছা, প্রত্যয় যোগের শব্দ গঠনের সময় শব্দের মূল অংশটাকে বলা হয় প্রকৃতি। আর প্রকৃতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি মানে যে প্রকৃতি বা ধাতুকে দিয়ে কাজ বোঝানো হয় সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর যে প্রকৃতি দিয়ে শুধু একটা নাম বা কোনো একটা শব্দ বোঝায় সেটার নাম নাম প্রকৃতি। এটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নাকি কোনো সমস্যা আছে? মুন ম্যাম, বেবি পিক? কিসের বেবি পিক বাবা? তাসমিয়া, স্ক্রিন ক্লিয়ার। আচ্ছা, কোনো সমস্যা আছে নাকি একটু জানাও। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। আচ্ছা, তার মানে কি বলেছি, উপসর্গ আগে বসে শব্দের আগে, প্রত্যয় পরে শব্দের পরে, তাই না? যেমন কর্তব্য, কর্তব্য একটা শব্দ, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? ক্রি যোগ তব্য। ক্রি হচ্ছে একটা কাজ, যেহেতু কাজ এটার উপরে রুট হবে। এখন এই ক্রিটা হচ্ছে প্রকৃতি, আর এই তব্য যে বসেছে শব্দের পর, এই তব্যটা হচ্ছে প্রত্যয়। বুঝতে পেরেছো? এই ক্রিটা হচ্ছে প্রকৃতি আর তব্যটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, আবার ধরো সোনালী। সোনালী কিভাবে বোঝাবো? সোনালীকে ভাঙলে কি আছে? সোনা যোগ আলী। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা নাম শব্দ, এটা কোনো কাজ না। কোনো কাজ, যেহেতু কাজ না, তাহলে আমি রুটটা দিব না এখানে, শুধু কাজের বেলায় রুটটা দিব। কিন্তু এটাও প্রকৃতি, এটাও প্রকৃতি, দুটোই প্রকৃতি। হ্যাঁ, এটা কৃত প্রকৃতি, এটা নাম প্রকৃতি। ওকে, কৃত প্রকৃতিকে আবার ধাতুও বলবো। ঠিক আছে, ধাতু মানেই মূল শব্দ। আচ্ছা, আচ্ছা, আর এটা হচ্ছে প্রত্যয়, এটাও প্রত্যয়, এটাও প্রত্যয়। একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। খুবই মানে মজার ঘটনা হচ্ছে, কৃত প্রকৃতির সাথে যে প্রত্যয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়, আর এই নাম শব্দের সাথে যে প্রত্যয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আসছি আমি। এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখে নেই। মন বলছে ম্যাম লেখাটা ছোট করুন, সাইডে দেখা যায় না। সাইডে লেখাটা তো আমি আরো বড় করেছি যাতে তোমরা দেখতে পাও। আমার বেবি পিক, আমার বেবি পিক দেখো, কিভাবে দেখাবো বলো? আচ্ছা, রিয়ানা বলছে অল ক্লিয়ার। নুসরাত, নো কোশ্চেন ম্যাম, অল ক্লিয়ার। আশা করি আজকের পরে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সোহা বলছে নো মিস। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমি কি বলতে চাচ্ছি, উপসর্গ পূর্বে বসে প্রত্যয় পরে বসে, প্রত্যয়কে আবার যেহেতু পরে বসে, তাহলে প্রত্যয়ের আগে তো কিছু বসে, কোনো শব্দের পরে তো প্রত্যয় বসে। সেই শব্দটা, যে মূল শব্দটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা কৃত প্রকৃতি, ওটাকে বলবো প্রকৃতি। প্রকৃতি আবার দুই প্রকার, কৃত কি কৃত প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি বা ধাতু, আর আরেকটা হচ্ছে নাম প্রকৃতি। নাম প্রকৃতি দেখো, এখানে আমি সংজ্ঞা লিখেছি, প্রত্যয় নিষ্পন্ন পদের শব্দের বিশ্লেষণে প্রাপ্ত মৌলিক শব্দ যা কোনো গুণ, জাতি বা কোনো পদার্থকে বোঝায়। মোট কথা নাম বোঝায়, এত বেশি কমপ্লিকেটেড করার কিছু নাই, এটা শুধু লেখার জন্য এইটুকু সংজ্ঞা লিখবে, কিন্তু মোট কথা নাম বোঝায়। আচ্ছা, প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, যারা দেখতে পাচ্ছেন আমি সরে যাচ্ছি। কৃত প্রত্যয় যেটা বললাম যে ক্রিয়া প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আর যেটা, যেমন এখানে চলন্ত, চল হচ্ছে একটা কাজ, কাজ মানেই ক্রিয়া। হ্যাঁ, চলের সাথে এই অন্ত বসেছে, এই অন্তটা হচ্ছে প্রত্যয়, যেহেতু কৃত প্রকৃতির সাথে বা ধাতুর সাথে বসেছে সেজন্য এটা হচ্ছে কৃত প্রত্যয়। আচ্ছা, তদ্ধিত হচ্ছে যে প্রত্যয়
শব্দের সাথে যুক্ত হয়, যে নাম শব্দ আর কি, কোনো কাজ না, কাজ বাদে বাকি যার সাথে বসবে সেগুলোই হচ্ছে তদ্ধির পদ। যেমন মানব, মানব যোগ অ, মানব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রত্যয়। প্রত্যয় শব্দ পদ শেষ, তোমাদের যতটুকু দরকার ছিল অতটুকু হয়েছে আই গেস। এইটুকুই তোমাদের বইয়ে ছিল। ম্যাম আপনার বেবির বয়স, আমার বেবির বয়স 4 শেষ হয়ে 5-এ পড়লো। ঠিক আছে, তার মানে তোমাদের শব্দ পদে আর কোনো ইয়ে নেই। আমি কিন্তু বাক্যে যাব, শব্দ আর পদে কোনো সমস্যা নেই। আমি তাহলে বাক্যে যেতে পারবো। তোমরা কি সবাই ঘুমিয়ে গেলে? কি ব্যাপার, কেউ রেসপন্স করছে না? ঘুমিয়ে গেলে? আমরা ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরেও ঘুমিয়ে গেলে কিভাবে হবে? তাসলিমা, তাসলিমা বলছে জি মিস, মানে ঘুমিয়ে গিয়েছো? মন নো ক্লিয়ার ম্যাম, ইরা ঘুমায়নি। আচ্ছা ঠিক আছে। মেধা ম্যাম ঘুম আসতেছে। আমার বেবির নাম বলেছি, আহনাফ। মুনমুন yes miss we can go to next part. ওকে তামিম, বাহ তোমরা সব বুঝে যাচ্ছ। আমি এমসিকিউ যখন নিব তখনই বুঝতে পারবো কে কতটুকু বুঝতে পেরেছো। আরাফ yes miss, মনে হচ্ছে প্রেজেন্ট দিচ্ছে। ঠিক আছে গৌরব। স্যামুয়েল জি ম্যাম, জিএমএম মানে কি ঘুমিয়ে গিয়েছো? তাসমিয়া মিস ক্লিয়ার, ওকে। তাস নো মিস ঘুমায়নি, আচ্ছা। এরা মেধা ম্যাম আপনার বেবির নাম কি? আমি অর্ধেক ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমালে তোমার লস। ওকে নেক্সট পার্টে চলে যাচ্ছি। তাহলে আমরা এরপরে যাব বাক্য। বাক্য শেষ করে এমসিকিউ করে আমরা শেষ করে দেব আজকের ক্লাস। আচ্ছা, বাক্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আচ্ছা, শব্দ ধ্বনি পড়লাম গতকাল, ধ্বনি পড়েছি। আজকে বর্ণ পড়েছি। ধ্বনি থেকে প্রথমে বর্ণ, বর্ণ থেকে শব্দ, শব্দের পরে বাক্য। কয়েকটা শব্দকে আমরা পরপর বসিয়ে অর্থ বানিয়ে একটা পুরো বাক্য তৈরি করতে পারি, তাই না? যেভাবে সেভাবে বসালে হবে না, তার আবার সিকোয়েন্স মেনটেন করতে হবে। দেখো কি বলেছে, যে সুবিন্যস্ত পদসমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। যে মানে সুন্দর করে যেভাবে গুছিয়ে 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 আমরা আমি যাকে বোঝাতে চাচ্ছি তাকে সুন্দর করে বোঝাতে পারি, সেটাই হচ্ছে আমাদের বাক্য। কেবল কতগুলো পদ পাশাপাশি বসালে বাক্য গঠিত হয় না। আচ্ছা, এই যে শব্দগুলো পাশাপাশি বা সুবিন্যস্ত ভাবে বসাই, এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেগুলো নাম হয়ে যায় পদ। ঠিক আছে, যেমন করে মানুষ জীবিত থাকে, মরে গেলে লাশ হয়ে যায়। হ্যাঁ, মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ আমাদের নাম আছে। আমার নাম এটা, তোমার নাম এটা, তোমার নাম। যখনই আমরা যখন হয়ে যাই, মরে যাই, তখন সবার নাম হয়ে যায় লাশ। খুবই একটা প্যাথেটিক ব্যাপার। যাই হোক, এই শব্দেরও এরকম একটা প্যাথেটিক জিনিস হচ্ছে, শব্দ যতক্ষণ বাইরে থাকে বা একা একা বসে তখন তার নাম শব্দ, যখনই কোনো একটা বাক্যে ব্যবহৃত হয় তখন সেগুলো হয়ে যায় এক একটা পদ। ওকে, তো বলেছে কতগুলো পদ পাশাপাশি বসালেই বাক্য গঠিত হয় না। একটি বাক্যকে সম্পূর্ণ এবং সার্থকভাবে মনের ভাব প্রকাশ করার জন্য পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং কি করতে হবে, অর্থগত যোগ থাকতে হবে। ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক মানে হচ্ছে যেমন এই যে পদে আমরা ব্যবহার করি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো যেন সিকোয়েন্স ঠিক থাকে এবং তার যেন অর্থ ঠিক থাকে। এই দুটো বিষয় মেনটেন করলেই একটা সুন্দর বাক্য হবে। হ্যাঁ, তারপরে দেখো, একটি বাক্যকে সম্পূর্ণ করার জন্য 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত। যে কিভাবে বুঝবো যে আমার বাক্যটা সুন্দর হয়েছে বা সঠিক হয়েছে, কিভাবে বুঝবো? প্রথমত আকাঙ্ক্ষা, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝা। আকাঙ্ক্ষা শব্দটা বললেই বোঝা যায় যে কিছু মানে পাওয়ার ইচ্ছা, তাই না? আকাঙ্ক্ষা মানেই তো যে আমার
একটা সুন্দর বাড়ি লাগবে, আমার কোনো সুন্দর গাড়ি লাগবে, বা যা যা মানুষ জীবনে আশা করে সেগুলোর চিন্তা ভাবনা যখন আমরা করি তখন এটার মানেই হচ্ছে আকাঙ্ক্ষা। এখানে ব্যাকরণে এই আকাঙ্ক্ষার সাথে আর আমাদের যে আক্ষরিক অর্থে যে আমরা আকাঙ্ক্ষা করি এটার মিল হচ্ছে, কোনো কিছু যখন আমরা বলছি, একটা বাক্য বললাম, বলার পরে যখন কিছু শুনতে ইচ্ছে করবে, আরো শুনতে ইচ্ছে করছে, তুমি যেটা বলেছো সেটুকু আমি বুঝতে পারিনি, বাক্যটা পুরো করার জন্য আমার আরো শুনতে ইচ্ছে করছে, তখন এই যে এই আকাঙ্ক্ষার সাথে আমরা যে আমাদের প্রাত্যহিক জীবনে যে আকাঙ্ক্ষা থাকে সেটার সাথে আমরা এইটার একটা মিল রাখতে পারি। মনে রাখবে যখন আমরা কিছু চাই সেটা যেমন আকাঙ্ক্ষা, সেরকম বাক্যেও যখন আমাদের কিছু শুনতে ইচ্ছে করে সেই আকাঙ্ক্ষার সাথে এই আকাঙ্ক্ষা মিল আছে। আচ্ছা, এটাই বলেছে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা কৌতূহল থাকে, তাই আকাঙ্ক্ষা পূরণ না হলে বাক্যটি অসম্পূর্ণ থেকে যায়। যেমন আমি যদি বলি আমি আজকে গিয়ে শপিং এ গিয়ে, তারপর তোমাদের ইচ্ছা করবে জানার জন্য কি হলো, শপিং এ গিয়ে কি করলো, অ্যাক্সিডেন্ট করলো নাকি কিছু কিনে ফেললো না কি করলো, এই যে আকাঙ্ক্ষাটা সেটাই হচ্ছে তোমাদের যে শোনার ইচ্ছাটা সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। ঠিক আছে, তারপরে হচ্ছে যোগ্যতা। যোগ্যতা মানে কি, তোমাদের কি কি আছে। যোগ্যতা ধরো আমি একটা জিনিস কিনতে গিয়েছি, আমার কাছে টাকাই নেই, আমি গিয়েছি কিনতে, হতে পারে না? কিংবা কেউ পড়াতে এসেছে, কিন্তু সে কিছুই জানে না কিন্তু পড়াতে এসেছে, তার তার যোগ্যতাই নেই পড়াশোনা পড়ানোর। বা তোমাদের কোনো একটা কাজের জন্য কাজের ছেলে বা বুয়া নিয়েছো বাসায় কোনো কাজের জন্য, সে বুয়ার মিনিমাম সেন্সই নেই যে কিভাবে কাজ করতে হয়, তাহলে তার যোগ্যতা নেই, তাই তো? তাহলে যোগ্যতার সাথে বাংলার দ্বিতীয় পত্রের যোগ্যতার কি মিল সেটা একটু দেখার চেষ্টা করি। বাক্যের মধ্যে থাকা পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মিল বন্ধন, অর্থগত এবং ভাবগত, অর্থগুলো ম্যাচ করতে হবে, ভাবও ম্যাচ করতে হবে। এরকম যদি মিল বন্ধন ম্যাচ হয়, মিল মানেই তো ম্যাচ হয়, তাহলে তাকে যোগ্যতা বলে। যেমন পদগুলো ব্যাকরণগত ভাবে ঠিক থাকে কিন্তু অর্থ বা ভাবের প্রকাশে অসঙ্গ, যেমন গরুর মাথায় পালক গজিয়েছে, ব্যাকরণগত ভাবে কিন্তু ঠিক আছে, কর্তা আছে, তারপরে ক্রিয়া আছে, কর্ম আছে, সবই আছে, কিন্তু এটা কি ঠিক? বা মাছেরা আকাশে উড়ে, আমার তো বাক্য হয়েছে তাই না, সুশৃঙ্খল করেছি, সুবিন্যস্ত করেছি, সবই করেছি, তাহলে এটা কি আমার যোগ্যতা সম্পন্ন বাক্য হলো? হলো না। মাছেরা কখনো আকাশে ওড়ে না, বা গরুর মাথায় কখনো পালক গজায় না। আমার এটা কমন সেন্স আছে তাই না, আমার সেন্সে এটা কাজ করছে না, সুতরাং এটার যোগ্যতা নেই, তবে বাক্যটি যোগ্যতা হারায়। এরপর আছে আসক্তি। আসক্তি আর আসক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, আসক্তি ক আর ত, আর আসক্তি হচ্ছে ত আর ত, দুটো ত আর একটা ত, ঠিক আছে, দুটো ত মিলে আসক্তি হয়। এটার মধ্যে এক হচ্ছে বানানগত পার্থক্য, আরেকটা হচ্ছে এই আসক্তি হচ্ছে সুন্দর করে গোছানো সুশৃঙ্খল পদবিন্যাস, আর এই আসক্তি হচ্ছে অ্যাডিকশন। ঠিক আছে, এটা হচ্ছে কয়ে ত যেটা সেটা হচ্ছে অ্যাডিকশন, আর ত ত সংযুক্ত যেটা সেটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, গোছানো একটা বাক্য। যেমন বাক্যের পদসমূহকে অর্থসঙ্গতি রক্ষার জন্য সঠিক ও সুশৃঙ্খল বিন্যাসে সাজানোকে আসক্তি বলে। যেমন আমি যদি বলি আমি বসে বসে খেয়ে ঘুমাই, আবার রাখি, আবার উড়ে যাই, উল্টা পাল্টা কথা হয় না, পাগলের প্রলাপ বলি, উল্টা পাল্টা করে বলি। বা আমরা যেমন বলি যে আমি ভাত খাই, সেটাকে যদি আমি উল্টা পাল্টা করে একটা আগে একটা পেছনে করে বলি, খাই ভাত আমি, হ্যাঁ,
তাহলে এটা সুন্দর সুশৃঙ্খল হলো না, পদবিন্যাসটা উল্টোপাল্টা হয়ে গেল। এই সোজা বা সুন্দর গোছানো যে যদি বাক্য থাকে, সে বাক্যটাকেই বলে আসক্তি। এই জায়গাটা এই অবজেক্টিভটা প্রায় আসে, আসক্তি আর আসক্তির মধ্যে প্রায় গুলিয়ে ফেলো, তখন হচ্ছে এই মানে বেশিরভাগ বাচ্চাই এই জায়গাটায় ভুল করে। এই জন্য বারবার বলছি, একটা হচ্ছে কয়ত, আরেকটা হচ্ছে তয়ত। ত সংযুক্ত, আর একটা হচ্ছে কয়ত সংযুক্ত। এটা মানে হচ্ছে কয়ত যেটা সেটা হচ্ছে অ্যাডিকশন, আর তয়ত সংযুক্ত যেটা সেটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। এইটুকু কি সবাই বুঝতে পেরেছো? মেধা ঘুমিও না, আর একটু আছে, আমি শেষ করে দিব। মন, আমি রাত 1টায় ঘুমাই, এর মাঝে পড়ি। ভেরি গুড। তবে চেষ্টা করবে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। এটুকু কি সবাই বুঝতে পেরেছো? আরে কেউ নেই, কেউ রেসপন্স করছে না। মুনমুন, আচ্ছা বুঝতে পেরেছে মুনমুন। স্যামুয়েল বুঝতে পেরেছে, তামিম বুঝতে পেরেছে, তাসনিমা আমি এত মানে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, না বুঝে আসলে উপায় নাই। নুসরাতের কনসেপ্ট ক্লিয়ার, ইরাও বুঝেছে, কারো কোনো প্রশ্নও দেখছি না আসলে, এই জন্য আমি কনফিউজড, কোনো প্রশ্ন করছে না। ওকে, তারপরে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, আমি নেক্সটে চলে যাই। আচ্ছা, বাক্যের দুটো অংশ একটু আগে পড়েছি যে বাক্যের কি কি হলে যেটাকে আমি বাক্য বলবো। হ্যাঁ, বাক্যের কোয়ালিটি বা বাক্য গঠন করার নিয়ম একটা ব্যাপার ছিল, সেগুলো বললাম। এবার বাক্য হয়ে গেল, একটা বাক্য আমি করে ফেললাম, যে বাক্যকে আবার দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য হচ্ছে আমি যে বাক্যটা বলছি, কারো উদ্দেশ্য তো বলছি, মানে কাউকে লক্ষ্য করে বলছি, যাকে লক্ষ্য করে বলছি সে হচ্ছে উদ্দেশ্য। আর যাকে লক্ষ্য করে বলছি তাকে কি বলছি, মানে কোনো কথা তো আমি তাকে, মানে যাকে লক্ষ্য করে বলছি তাকে তো কোনো কথা বলছি, সেই যে কথাটা বা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যাকে লক্ষ্য করে, সেটাই হচ্ছে বিধেয়। ঠিক আছে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্যকে আবার কর্তা বা কর্তৃপক্ষকে কেন্দ্র করে গঠিত করে। এখানে একটু তোমাদের রিলেট করার ব্যাপার হচ্ছে সাবজেক্ট বলে। হ্যাঁ, ইংরেজিতে সাবজেক্টকে কর্তা বলে, কর্তা বা উদ্দেশ্য বলে। বিধেয় হচ্ছে প্রেডিকেট। উদ্দেশ্য সম্পর্কে আমি যা কিছু বলছি, হ্যাঁ ধরো এখানে কে আছে, ইরা আছে, হ্যাঁ আমি ইরাকে দেখতে পাচ্ছি, তো ইরাকে বললাম যে ইরা তুমি তোমার কলমটা কি আমাকে দিবে, তাহলে আমি কার উদ্দেশ্য বলছি, ইরার উদ্দেশ্য বলছি। কি বলছি, তোমার কলমটা কি আমাকে দিবে, এটা হচ্ছে বিধেয়, আর উদ্দেশ্যটা হচ্ছে ইরা। ঠিক আছে? এটা খুবই ইজি, একদম ছোট কালের পড়া, বোঝার কথা। বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ, একটু আগে যে আমরা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা পড়েছি, এটা কিন্তু শ্রেণী বিভাগ ছিল না, ওটা ছিল বাক্যে কিভাবে বুঝবো বাক্যটা শুদ্ধ হয়েছে বা বাক্যটা সঠিক হয়েছে, সেটা হচ্ছে বাক্যের সঠিকতা মাপার মাপদণ্ড আর মানদণ্ড। কিভাবে বুঝবো বাক্যটা সঠিক হয়েছে এবং বাক্যটা সঠিক হওয়ার জন্য কি কি গুণ দরকার। হ্যাঁ, এটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ। এর আগে আমরা শব্দের গঠনগত শ্রেণীবিভাগ পড়েছি, এটা হচ্ছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ মানে হচ্ছে কিভাবে বাক্যটা গঠিত হলো। বাক্যের আরো শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে এটা একটা। কি কি আছে? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তোমাদের বলেছিলাম যে আমি এটা পড়াবো, আমি তোমাদেরকে এই টপিকটা পড়ানোর চান্স পাইনি এর আগে, এই জন্য আজকে একটু ডিটেলস পড়াচ্ছি। এটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগে 3 ভাগে ভাগ করেছে, সরল, জটিল বা মিশ্র, যৌগিক। সরলটা মানে, সরল ইংরেজি হচ্ছে সিম্পল। সিম্পল, সিম্পল মানে কি, এটাতে কোনো চক্রবক্র নাই, বা আমরা বলি না জামাটা অনেক সিম্পল, তখন কি, তখন মেয়েরা বুঝবে হয়তো, তখন তার মানে কি এটাতে কোনো ডিজাইন নাই, তাই না? ব্যাপারটাও তাই, বাংলা দ্বিতীয় পত্রে সরলও তাই, এটাতে খুব বেশি কমপ্লিকেসি নাই। হ্যাঁ, এটা খুবই একটা সিম্পল, জাস্ট একটা বাক্য থাকবে। দেখো,
একটা বাক্য থাকবে, সেই বাক্যের একটা সাবজেক্ট থাকবে, আর একটা বিধেয় থাকবে, সে বিধেয় একটা ক্রিয়া থাকবে। বিধেয় থাকবে মানে কি, বাক্য উদ্দেশ্যকে মানে আমি উদ্দেশ্যকে লক্ষ্য করে তো কিছু বলবো, সেটা তো একটা ক্রিয়া থাকবে। যেমন একটু আগে বলেছে যে ইরা তোমার কলমটা কি আমাকে দিবে, এই দেওয়াটাও কিন্তু একটা কাজ, তাই না? তো একটা কি বলেছি, সিম্পল ইংরেজিতেও কিন্তু এটা মানে তোমরা রিলেট করতে পারো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলা সরল, জটিল বা মিশ্র, যৌগিক। তার মানে সরলে কি থাকবে, একটি মাত্র বাক্য থাকবে, একটি মাত্র বাক্য থাকবে, বাক্য একটাই থাকবে, সেই বাক্যে একটাই উদ্দেশ্য থাকবে, একটাই ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। ঠিক আছে, বিধেয় যদি তোমাদের প্রবলেম হয়, ক্রিয়াও একটা থাকবে। যেমন ফুল ফুটেছে, একটাই উদ্দেশ্য, একটাই ক্রিয়া, কোনো কমপ্লিকেসি নাই, জটিলতা নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে জটিল বা মিশ্র, এই জটিল কথাটা দিয়েই বুঝিয়েছে যে এটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা আসলেই আছে, কারণ এটাতে একটা বাক্য থাকে না, একটা বাক্যের আন্ডারে আরেকটা বাক্য থাকে। থাকে না যে কেউ কোথাও চাকরি করলে কারো আন্ডারে আরেকজন চাকরি করে, এরকম হয় না? যেমন এডিটর, সাব এডিটর বা সচিব, উপসচিব, এরকম আন্ডারে থাকে না? এরকম এই জটিল বাক্যেও থাকে, একটা প্রধান বাক্য থাকে, আরেকটা খণ্ড বাক্য থাকে, যে খণ্ড বাক্যটা প্রধান বাক্যের উপরে নির্ভরশীল থাকে। তার মানে দুটো বাক্য থাকে। এখানে কি থাকবে, জটিল বাক্যে মোট কথা দুটো বাক্য থাকবে, দুটা বাক্যের একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকবে। ঠিক আছে, বাক্য থাকে দুটো, একটা প্রধান বাক্য, একটা খণ্ড বাক্য, আবার একটা আরেকটার উপর নির্ভরশীল। এখন নির্ভরশীল যে, সেটা বোঝার জন্য কিন্তু আবার এখানে ব্যাপার আছে, চিহ্ন থাকে, যে কিভাবে বুঝবো যে সে নির্ভরশীল। সেখানে যে, সে, এই কথাগুলো থাকবে। একটা বাক্যে যে থাকবে, একটা বাক্যে সে থাকবে, যিনি তিনি থাকতে পারে, যিনি তিনি, একটা বাক্যে যিনি থাকবে, একটা বাক্যে তিনি থাকবে, যেখানে সেখানে থাকতে পারে। মোট কথা একটার সাথে আরেকটা লিঙ্ক আপ থাকবে। যেমন দেখাও, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করবে, লাভ করে। তার মানে সুখ লাভ করা ডিপেন্ড করে পরিশ্রমের উপরে, সুখ লাভ করাটা ডিপেন্ড করে পরিশ্রমের উপরে। তাহলে এই যে জিন, দুটো বাক্য বলেছিলাম, দুটো বাক্য থাকবে, যে দুটো বাক্য দুটো সাবজেক্ট থাকবে, আবার দুটো ক্রিয়া থাকবে। দেখো, একটা পরিশ্রম করা, আরেকটা লাভ করা। দু ধরনের ক্রিয়া আছে, দুটো বাক্য আছে, দুটো উদ্দেশ্য আছে, আবার দুটো একটা একটার উপরে নির্ভরশীলও আছে। আবার এটা দেখেও বুঝতে পারছি যে আছে আর সে আছে। তাহলে কতগুলো বৈশিষ্ট্য বললাম যে বোঝার জন্য, যে এটা যে জটিল বাক্য, এটা বোঝার জন্য কতগুলো বৈশিষ্ট্য বললাম, দেখেছো? তাহলে এগুলো দেখলে বুঝবে এটা জটিল বাক্য। যৌগিক বাক্য দুটো বাক্য থাকবে, যৌগিক বাক্য দুটো বাক্য থাকবে, কিন্তু দুটো বাক্য একটার সাথে নির্ভরশীল থাকবে না। ওরা কি করবে, যুক্ত থাকবে, যুক্ত থাকবে এইগুলো দিয়ে, ও, এবং, কিন্তু, অথবা, কিংবা। সুতরাং যৌগিক বাক্যে দুটো বাক্য থাকবে, দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, কিন্তু এগুলো যুক্ত থাকবে ও, এবং, কিন্তু, অথবা, কিংবা, সুতরাং এগুলো দিয়ে। ঠিক আছে, যেমন তিনি গরিব কিন্তু পরিশ্রমী। হ্যাঁ, তিনি ধনী কিন্তু সৎ। তারপরে অমুকের নাম, আমার আসলে নাম মনে থাকে না। যেমন এখানে মাহিন আছে, মাহিন যেমন ভালো খেলে, না যেমন তেমন বলা যাবে না, মাহিন ভালো খেলে এবং পড়াশোনাও করে। ঠিক আছে, এ, অথবা, কিন্তু, এগুলো দিয়ে আমরা অ্যাড করে রাখি। বোঝা গেল? এখন আশা করি তোমরা এই বাক্যের গঠনের স্থিতিবিভাগ বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে বলো। ইরা বলছো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলেছো, আচ্ছা ওয়েলকাম। সামনে তোমার নামটাই ছিল, তোমার নামটাই বলে দিলাম। আদিল, অ, ই, কি?
আদিল মাঝখান থেকে কি বললাম আমি তো বুঝতে পারলাম না। তাসমিয়া মিস মিস আপনি কি একটা সাবজেক্ট অবজেক্ট কোশ্চেন সলভ করে দিতে পারবেন? কোনটা বাবা? 10 নাম্বার এমসিকিউ এ সাবজেক্ট দিয়েছি বাট শিওর না আনসারটা। তোমার কি দিয়েছো সেটা আসেনি তাসমিয়া, তুমি যেটা দিয়েছো সেটা আসছে না, এখনো লোড হয়নি। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। আচ্ছা মন বলছে কি বুঝো নাই? টু বুঝো নাই মানে জটিলটা বুঝো নাই? মন একটু স্পেসিফিকলি বলো। মাহিন থ্যাংক ইউ বলছে, আচ্ছা ঠিক আছে। নুসরাত ম্যাম, নুসরাত কান্না করছো কেন, কি সমস্যা বলো? তাসনিমা জি মিস ক্লিয়ার, তাসনিমার ক্লিয়ার। মিস আই এম বোর্ড, এখন আমি কি করব বলো? এই তো ক্লাস শেষ করে দিচ্ছি শোনা। যে বুঝো না একটু তাড়াতাড়ি বলো, সবাই বোর হয়ে যাচ্ছে। সরল জটিল, আচ্ছা মন সরলটা বলি। সরলটাতে একটা সেন্টেন্স থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে। আর জটিলটাতে দুটো সেন্টেন্স থাকবে, দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, প্লাস এখানে যে সে মানে সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত থাকবে। হ্যাঁ, একটার পরে আরেকটা নির্ভরশীল থাকবে, বোঝা গেল? আর কম্পাউন্ডে বা যৌগিকে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, কিন্তু ওরা হচ্ছে এবং ও কিন্তু এগুলো এই যে এই অ্যাক্রোনিম দিয়ে যুক্ত থাকবে। এরা একটা আর একটার উপরে নির্ভরশীল থাকবে না, একদম সিম্পল ভাষায়। আচ্ছা শেষ করে দিব, প্লিজ একটু তাড়াতাড়ি রেসপন্স করো। নুসরাত কান্না করছো কেন? ম্যাম ছুটি দেন, ঘুম আসতেছে। ওকে, তাহলে আজকে আর এমসিকিউ করাবো না, তোমরা যেহেতু খুব বোরিং হয়ে গিয়েছো। মেধাও বলছে বোরিং লাগছে। ওকে মিস অল ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে তোমরা যখন সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গিয়েছে, তাহলে আমরা এখানেই শেষ করে দেব। কারো কোনো, হ্যাঁ 30 এখনো বাজে না, 3 মিনিট আছে, আমি দেখছি। আজ মন বলছে এমসিকিউ, আরেকজন আরো সবাই বলছে টায়ার্ড লাগছে। আমি কোন দিকে যাব বলো? এক একজন এক এক কথা বললে তো হবে না। তোমরা ভোট দাও, কি করব, শেষ করে দিব নাকি? 1 মিনিটের মধ্যে ভোট দাও তাড়াতাড়ি। গৌরব এমসিকিউ কোন সময় দিবেন? এমসিকিউ দিতে চাচ্ছিলাম কিন্তু তোমরা তো বোর হয়ে যাচ্ছ, সুতরাং আমি দিব না ভাবছি। স্যামুয়েল এমসিকিউ, ইরা এমসিকিউ, আচ্ছা ঠিক আছে এমসিকিউ দিচ্ছি। আমাদের শেষ হয়ে গিয়েছে আই গেস। এটা তোমরা ক্লাসে পড়ে নিও, এটা আর কিছু না। এমসিকিউ তে যাই। যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া কয়টি দেখি? 2টি। কার সাথে অন্তর্লীন হয়ে যায়, অন্তর্লীন হয়ে যায়। অন্তর্লীন হয়ে যাওয়া মানে হচ্ছে অটা মিশে থাকে, ঠিক আছে? ফলার সাথে, স্বরবর্ণের সাথে, কারের সাথে, ব্যঞ্জনের সাথে, তার মানে ব্যঞ্জনের সাথে। শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা কি বুঝে থাকি? শব্দ সৃষ্টির প্রক্রিয়া। কোন বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই? এ, ও, ই, অ। মনে 8 নাম্বার পড়তে, তাই না? হ্যাঁ। আপনার কতক্ষণ লাগবে? শেষ। আমার 60টা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকি। ঠিক আছে, আরেকটা ক্লাস আছে, আমাকে এখনই ক্লাসটা ছেড়ে দিতে হবে। আজকে এই পর্যন্তই থাকি। ম্যাম ছুটি? হ্যাঁ ছুটি। গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। ঠিক আছে ছুটি, আল্লাহ হাফেজ।